Okay, anyway, thank you very much, everyone, for attending the webinar today. আমি একটু একটু সংক্ষেপে একটু নিয়মটা বলে রাখি। গো টু ওয়েবিনারে আমরা যে ওয়েবিনারটা করব, এখানে হচ্ছে সাউন্ড অপশন আছে, মানে যে অ্যাটেন্ডি সে কথা বলতে পারবে, তবে আমার পিসিতে একটু সাউন্ড একটা প্রবলেম আছে, সেটার কারণে আমি হয়তো শুনতে পারবো না। সেই কারণে আমি রিকোয়েস্ট করব যে যার যার প্যানেলে যে মিউট অপশনটা আছে এটা মিউট করে রাখতে, আর প্রশ্ন করতে পারবে। প্রশ্ন করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের প্যানেলের ডান পাশে যে অনেকগুলো অপশন আছে, সেখানে কোয়েশ্চেন্স একটা অপশন আছে, সেই কোয়েশ্চেনে গিয়ে কোয়েশ্চেন টাইপ করা যাবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মিনওয়াইল আমরা কোনো একটা ব্রেকে বা আমাদের সেশন একদম শেষে গিয়ে আমরা ওই প্রশ্নগুলো অ্যাড্রেস করতে পারি ওয়ান বাই ওয়ান। তো আমার মনে হয় যে যেহেতু 3টা 5-এর বেশি 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 বেজে গেছে, কাজে আমরা অফিসিয়ালি আমাদের ওয়েবিনারটা স্টার্ট করি। ওকে, so first of all, thank you very much everyone again for attending the session today. আমাদের আজকের টপিক যেটা আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সজিবুর রহমান নয়নকে, তার পুরো স্কোপি টিমকে এবং টিম আইফএমএস বাংলাদেশকে আমাকে ইনভাইট করার জন্য আজকের এই সেশনটাতে। আমাকে প্রথমে আসলে নয়ন বলেছিল যে বায়োটেকনোলজি স্কোপ সম্পর্কে কোন একটা ওয়েবিনার করা যায় কিনা। তো আমার মনে হলো যে এখন এমন একটা সিচুয়েশন চলছে যে সবাই আসলে কারেন্ট যে প্যান্ডেমিকটা চলছে সেটা নিয়ে বা সেটা আশেপাশে থাকতেই বা কথা বলতে বেশি পছন্দ করি। আমার মনে হলো যে হ্যাঁ, ওয়াই নট, আমরা বায়োটেকনোলজি নিয়ে কথা বলি, এবং যেহেতু একটা প্যান্ডেমিক আমরা ফেস করছি, একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, তো এখানে তো ডেফিনেটলি বায়োটেকনোলজির অনেক 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 কিছু আছে। আমরা একদম সবচেয়ে লেটেস্ট যেটা দেখতে পাচ্ছি যে অক্সফোর্ডের ভ্যাকসিন থেকে শুরু করে, এটা তো একদম সবচেয়ে মানে শেষের দিকের একটা অংশ, একদম প্রথম থেকে শুরু করে আমাদের যে পুরো ভ্যাকসিনটা কিভাবে আসলো, এই প্রত্যেকটা লেভেলে বা প্রত্যেকটা স্টেপেই কিন্তু আসলে বায়োটেকনোলজির কোনো না কোনো ভাবে একটা সম্পৃক্ততা আছে। তো আমরা যদি আমাদের টপিকটাতে যাই, তাহলে আমরা এই জন্য আমরা ওখান থেকে টপিকটা সিলেক্ট করলাম এভাবে করেই যে রেসপন্ডিং আ প্যান্ডেমিক, যে বায়োটেকনোলজি কিভাবে করে প্যান্ডেমিককে আসলে ট্যাকেল করছে, এবং আলটিমেটলি এটা কি কি স্কোপ আছে, এবং ফিজিশিয়ান হিসেবে আমাদের আলটিমেটলি কোনো এখান থেকে কাজ করার জায়গা আছে কিনা, সেই জায়গাটা থেকে আজকে আমরা আসলে এই ওয়েবিনারের টপিকটা সিলেক্ট করেছি। তো আমি একটু ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডক্টর মোহাম্মদ ইয়ামিন হামিদ, এমবিবিএস করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে 2016-তে। এরপরে মাস্টার্স করেছি বায়োটেকনোলজিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে 2019-এ। এখন আমি কাজ করছি প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান হিসেবে আইসিডিডিআরবি-তে, ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড সার্ভিসেস ডিভিশনে। আর আইএফএমএস এ বাংলাদেশের সাথে আমার সম্পৃক্ততা হচ্ছে, আমি আইএফএমএস এ বাংলাদেশের প্রথম যে ফাউন্ডিং কমিটি ছিল সেটার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলাম 2015 থেকে 17 এই সময়টাতে। তো আমরা আমাদের আজকের এজেন্ডা গুলো একটু চট করে দেখে ফেলি। আমরা বায়োটেকনোলজি ঢোকার আগে আমরা একটু বায়োটেকনোলজি বায়োসায়েন্স এই জায়গাটাতে কিছু কনফিউশন ক্লারিফিকেশনের ব্যাপার আছে, সেই জায়গাটাতে আমরা ফার্স্ট ফোকাস করবো। তারপর আমরা ডেফিনেটলি আলোচনা করব যে আজকে বায়োটেকনোলজি কিভাবে করে কোভিড-19 যে প্যান্ডেমিকটা হচ্ছে সেটাকে ট্যাকেল করছে। আমরা এরপর একটু একটু আলোচনা করব যে বায়োটেকনোলজির রিলেভেন্সটা, যে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেটা আছে, যেটা খুব খুব বেশি ডিপেন্ড করে বায়োটেকনোলজির উপরে, সেটা কিভাবে করে আসলে একটা শিফটিং প্যারাডাইম, মানে সেখানে কিভাবে কনসেপ্টের চেঞ্জ হচ্ছে নিউয়ার এন্ড লেটেস্ট ড্রাগের ব্যাপারে, সেটা নিয়ে। এবং আমরা লাস্টে আলোচনা করব যে বায়োটেকনোলজিতে ক্যারিয়ার অপরচুনিটি কি কি আছে, স্পেশালি এখানে যেহেতু বেশিরভাগই মেডিকেল স্টুডেন্ট এবং ফিজিশিয়ান আছেন, কাজেই তাদের পার্সপেক্টিভ থেকে বায়োটেকনোলজিতে কিভাবে ক্যারিয়ার করার সুযোগ আছে। আর একদম লাস্টে কিছু রিসোর্স সম্পর্কে আমি আলোচনা করব। আসলে নয়ন আমাকে এখানে রিকোয়েস্ট করেছিল যে ভাই কোয়ারেন্টাইনে তো অনেকেই বাসায় আছে, বাসায় বসে কিভাবে প্রোডাক্টিভ কাজ করা যায় সেটা সম্পর্কে বলতে। তো সেটা সম্পর্কে আসলে কতটুকু বলতে পারবো জানি না, কিন্তু আমার মনে হয় যে রিসোর্স সেকশনে গিয়ে হয়তো ওখানে একটা কিছু আমরা একটা
টাচ আপ করে আসতে পারি। তো আমরা আসলে স্টার্ট করি যে বায়োটেকনোলজি এবং বায়োসায়েন্সের মধ্যে ডিফারেন্সটা দিয়ে। তো ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে সায়েন্স আর টেকনোলজি, এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে প্রায় আলোচনা হয়। তো সায়েন্সের যে বিষয়টা, যে সায়েন্সকে আমরা কনসিডার করি যে একটা নলেজ, হ্যাঁ, যে সায়েন্স হচ্ছে যে একটা পিস অফ ইনফরমেশন, একটা নলেজ, এবং টেকনোলজিকে আমরা মোর রিলেট করি অ্যাপ্লিকেশনের সাথে, যে আমরা একটা কিছু অ্যাপ্লাই করছি, যেমন একটা মোবাইল ফোন ইউজ করছি। যেমন আমি খুব সহজেই বলি যে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ কিভাবে করে কাজ করে, প্রপার্টিস কি, এটা হচ্ছে সায়েন্স। এটাকে কাজে লাগায় আমরা যখন রেডিও ইউজ করছি, আমরা যখন মোবাইল ফোন ইউজ করছি, এটা হচ্ছে টেকনোলজি। এখন এদের মধ্যে আবার একটা মানে কমপ্লিমেন্টারি রিলেশন আছে, যে সায়েন্স থেকে টেকনোলজি না টেকনোলজি দিয়ে সায়েন্স, এখানে একটা ডিবেট আসতে পারে। এটা এদের মধ্যে আসলে একটা কমপ্লিমেন্টারি সিচুয়েশন, মানে একটা সহাবস্থান আছে আর কি, যে সায়েন্স থেকে টেকনোলজি, আবার সায়েন্সকে জানার জন্য কিন্তু কিছু টেকনোলজি লাগে। যেমন আমরা যদি এখানে ইয়ের কথাই বলি, ভাইরাস বা ব্যাকটেরিয়ার কথাই বলি, যে ভাইরাস বা ব্যাকটেরিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা টেকনোলজিকে কাজে লাগায়। তো একটা টেকনোলজি থেকে একটা সায়েন্সের সূত্রপাত। আবার সায়েন্স থেকে তো ডেফিনেটলি টেকনোলজি আসে, সেটা তো আমরা জানি। তো বায়োসায়েন্সের ডেফিনেশনটা আমি আসলে কেমব্রিজ ডিকশনারি থেকে সরাসরি নিয়েছি। ওরা বলছে যে এরিয়াস অফ সায়েন্টিফিক স্টাডি দ্যাট রিলেট টু লিভিং সায়েন্স। মানে কেউ যখন বলবে যে বায়োসায়েন্স, বায়োসায়েন্স মানে কথাটা খুব সহজে বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ লিভিং থিং এর সাথে জড়িত যত রকম সায়েন্স আছে, সেটা একদম মাইক্রোবায়োলজি থেকে স্টার্ট করে একদম হিউম্যান ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, তারপরে প্ল্যান্ট বায়োলজি, এগ্রিকালচার, যত কিছু আছে, মানে যত রকম লিভিং সাবস্টেন্সের সাথে রিলেট করে আমরা সায়েন্সের যত সাবজেক্ট আলোচনা করতে, সবই বায়োসায়েন্স। আচ্ছা, বায়োটেকনোলজিতে এখানে কোথা থেকে আসলো? বায়োটেকনোলজিটা, এটাকে আমি একদম যদি জাস্ট দুই ভাগ করে ফেলি, যে বায়োলজি প্লাস টেকনোলজি, অর্থাৎ বায়োলজিকে জানার জন্য যদি আমি কোনো টেকনোলজি ইউজ করি, অথবা আমি যদি এমন কোনো টেকনোলজি ইউজ করি যেটার বেসিস বা ফাউন্ডেশনটা হচ্ছে কোনো একটা বায়োলজিক্যাল সিস্টেমের উপর ডিপেন্ড করে, তাহলে সেই জিনিসটাকে আমি বায়োলজি বলতে পারি। যেমন এখানে এই ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে। ও বাই দ্য ওয়ে, আমি একটু চেক করি আমি স্ক্রিনটা শেয়ার দিয়েছি কিনা, সরি। স্ক্রিন শেয়ার দেওয়া আছে, ওকে। তো এখানে আমরা আসলে দেখি, হ্যাঁ, যেমন যেটা বলছিলাম যে মাইক্রোস্কোপ ইউজ করে যে আমরা একটা একটা ব্যাকটেরিয়াকে আইসোলেট করছি, বা একটু আইডেন্টিফাই করছি, বা একটু ভাইরাসকে দেখতে পাচ্ছি। তো আমরা একটা টেকনোলজি ইউজ করে একটা বায়োলজিক্যাল প্রসেসকে জানার চেষ্টা করছি, কাজে এটা হচ্ছে একটা বায়োটেক ডেফিনেটলি। এরপর আসছে যে এমন একটা টেকনোলজি যেটা বেসিস হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট, যেমন এই যে এখানে একটা ইনজেকশনের ছবি দেখা যাচ্ছে, যে মানে যেটা আমি এক্সাম্পল হিসেবে দিতে চাই, যে আমরা যখন একটা অ্যান্টিবডি ইউজ করি, ধরা যাক যে যে কোনো একটা হেপাটাইটিসের এগেইনস্টে আমরা যে অ্যান্টিবডিটা ইউজ করি, এটা একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট, এবং এটাকে আমি বেস করছি কোনো একটা অ্যাপ্লিকেশনে, একটা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করছি। আর আরেকটা জিনিসও বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি যদি কোনোভাবে একটা বায়োলজিক্যাল প্রোডাক্টের ফাংশনালিটি, ওটাকে যদি হারনেস করি বা বাড়ায় দিই, সেটাও কিন্তু একটা বায়োটেকনোলজি হতে পারে। যেমন এক্ষেত্রে আমরা যে ভ্যাকসিনের কথাগুলো বলবো, এখানে ছবিটা যেটা দেখতে পাচ্ছি মনোক্লোনাল অ্যান্টিবডি, অর্থাৎ অ্যান্টিবডি তো একটা আছেই, কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডিতে যেটা করা হয় যে ওটার ফাংশনালিটি, অর্থাৎ স্পেসিফিসিটি, সেন্সিটিভিটি, এই জিনিসগুলোকে বাড়িয়ে দেওয়া হয়, সেফটিটাকে বাড়িয়ে দেওয়া হয়, যাতে করে ওটা হিউম্যান বডিতে আরো বেটার কাজ করতে পারে। এটাও কিন্তু একটা বায়োটেকনোলজি। কিছু কনফিউজিং টার্ম আমাদের সামনে চলে আসে, যে এটা কি ওটা কিনা, এটার সাথে ওটা সম্পর্ক কি, ওরকম কিছু টার্ম এর মধ্যে প্রথমেই পড়ে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা সবসময় আমরা দেখবো যে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এভাবে বলা হয়। ইনফ্যাক্ট যে সাবজেক্ট গুলো আমরা পাবলিক ইউনিভার্সিটিতে দেখতে পাই, সেখানে এভাবে করে বলা থাকে বিজি, বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং আসলে স্কুল কলেজে আমাদের নলেজ যেটুকু ছিল, সেটাতে আমাদের কাছে মনে হতো যে এই দুটার মধ্যে আসলে কার্যত কোনো পার্থক্য নেই, দুটো অলমোস্ট একই জিনিস। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেটা, এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাই বায়োটেকনোলজি, আর কোনো জিনিস নেই। কিন্তু আসলে বিষয়টা ওরকম না। বায়োটেকনোলজির একটা পার্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োটেকনোলজিতে
যেটা বললাম যে আরো অনেক অ্যাসপেক্ট আছে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যে কারণে এটাকে আলাদা করে ফোকাস করে বলা হয়েছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে যখন আমি কোন একটা অর্গানিজমের জিনের মধ্যে বা জিন বা ডিএনএ নিয়ে ওটার মধ্যে যখন আমি কিছু ম্যানিপুলেট করব, কিছু অ্যাড করব, কিছু ডিলিট করব, করে আমি একটা জিনিসের ফেনোটাইপ দেখার চেষ্টা করব অথবা ফাংশনালিটি বাড়ানোর চেষ্টা করব, তখন হচ্ছে ওটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর আরেকটা আছে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এটা পুরোপুরি ভাবে বায়োলজি থেকে দূরবর্তী একটা সাবজেক্ট। এটা হচ্ছে বলা যেতে পারে যে এটা ইঞ্জিনিয়ারিং এর একটা সাবজেক্ট আসলে। এটা হচ্ছে আমি খুব সহজে যদি বলি যে এই যে আমি যে মাইক্রোস্কোপটা ইউজ করছি, মাইক্রোস্কোপটার বেসিক বা প্রিন্সিপাল যেটা, সেটা কিন্তু একটা ফিজিক্সের সূত্রের উপর দাঁড়িয়ে আছে। তো এখানে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় সেই ইঞ্জিনিয়ারিং সেই ব্রাঞ্চটা যেটা এমন ইকুইপমেন্টস বা এমন ইঞ্জিনিয়ারিং এর কাজ করে যেটা দিয়ে আমি বায়োলজির কোনো একটা কিছু জানতে পারবো বা বায়োলজি কিছু একটা অগমেন্ট করতে পারবো। সে আমাদের এক্সরে মেশিন যেটা আছে, এটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফসল। আমাদের এমআরআই মেশিন যেটা আছে বায়োমেডিক্যাল। ইভেন আমরা যে আরটিপিসিআর করছি, এটা রিভার্স ট্রান্সক্রিপ্ট পিসিআর মেশিন, এটা হচ্ছে এটা যারা তৈরি করবেন তারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করবেন। যারা বায়োটেক নিয়ে পড়ছেন তারা কিন্তু পিসিআর মেশিনটাতে কিভাবে করে আমি একটা 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 এক্সপেরিমেন্ট করবো সেটা জানেন, কিন্তু ওটা ভিতরে কিভাবে করে জিনিসটা মেড আপ করা বা কিভাবে বিল্ড আপ করা সেই জিনিসটা কিন্তু জানা, সেটা জানা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, আরেকটা টার্ম আছে বায়ো ইঞ্জিনিয়ারিং। এটা খুব ইন্টারেস্টিং যে বায়ো ইঞ্জিনিয়ারিং আবার মোর রিলেটেড টু বায়োটেকনোলজি, অর্থাৎ এটাকে ঠিক মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও না, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে বায়ো ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। বায়ো ইঞ্জিনিয়ারিং কে যদি কেউ বায়োটেকনোলজি বলে খুব একটা ভুল বলা হবে না। এটা অনেকটা সেটাই যে বায়োলজিক্যাল জিনিসপত্রকে ইউজ করে আমি যদি একটা কিছুটাকে ম্যানিপুলেট করি বা একটাকে হার্নেস করি, ওটাকে বলা হয় বায়ো ইঞ্জিনিয়ারিং। অনেক ইউনিভার্সিটিতে আমরা দেখবো যে বায়োটেকনোলজি ইউজ না করে বায়ো ইঞ্জিনিয়ারিং বলা হয়, মাস্টার্স ইন বায়ো ইঞ্জিনিয়ারিং বা পিএইচডি বায়ো ইঞ্জিনিয়ারিং এরকম। আর লাস্টে যেটা বলবো যে বায়োমেডিক্যাল সায়েন্স। বায়োমেডিক্যাল সায়েন্সটা মোর রিলেটেড টু বায়োসায়েন্স, অর্থাৎ যখনই বায়োলজিক্যাল সায়েন্সের কোন একটা কম্পোনেন্ট বা কোন একটা স্টাডি এটা যখন ক্লিনিক্যাল সিগনিফিকেন্স থাকবে, এটা যখন আমি মেডিকেলি রিলেট করতে পারবো, তখন ওটা বায়োমেডিক্যাল সায়েন্স। যেমন আমি আমি যদি প্ল্যান্ট বায়োলজি পড়ি, প্ল্যান্ট বায়োলজি এটা বায়োসায়েন্স ডেফিনেটলি, এটা বায়োমেডিক্যাল সায়েন্স না। কিন্তু আমি যদি মাইক্রোবায়োলজি পড়ি এবং মাইক্রোবায়োলজির যদি ক্লিনিক্যাল সিগনিফিকেন্স থাকে, এটা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি যেটাকে বলা, এটা কিন্তু ডেফিনেটলি একটা বায়োমেডিক্যাল সায়েন্স। আচ্ছা, তো আমরা কিছু জিনিস ক্লারিফাই করলাম সোফার যে বায়োটেকনোলজি আসলে কি জিনিস। আমি এটাকে সামারাইজ করে বলি যে বায়োটেকনোলজি মানে এমন টেকনোলজি, যে টেকনোলজি দিয়ে আমি বায়োলজিকে বুঝতে পারবো, অথবা এমন একটা টেকনোলজি যেটার যেটার ফাউন্ডেশনটা হচ্ছে বায়োলজির কোন একটা সিস্টেম। আচ্ছা, এবার আমরা একটু দেখে আসি যে বায়োটেকনোলজি আসলে এই যে কোভিড-19 যে প্যান্ডেমিকটা চলছে সেখানে আসলে কিভাবে করে রোল প্লে করছে। প্রথমেই ধাপে ধাপে যদি আমি আসি একদম স্টেপ বাই স্টেপ, আমি চেষ্টা করব এই রেসপন্সটাকে কিছু অগোছালো এক্সাম্পল না এনে জিনিসটাকে স্টেপ বাই স্টেপ যাওয়ার, এবং খুব বেশি টেকনিক্যাল ডিটেইলে আমি আসলে যাওয়ার চেষ্টা করব না, যেহেতু আমি এখানে একটা ওভারভিউ দিচ্ছি। মূলত প্রথমে হচ্ছে যে একটা একটা ডিজিজ হলো, যে কোনো একটা ডিজিজ, ওটা প্যাথোফিজিওলজি আমার জানতে হবে ডিজিজটা হলো কি করে, এটার কোনো পজিটিভ এজেন্ট আছে কিনা, নাকি এটা বডির নিজস্ব কোনো মেকানিজমের ত্রুটির কারণে হচ্ছে। যদি বাইরের কোনো পজিটিভ এজেন্ট থেকে থাকে, সে এখানে এই ক্ষেত্রে ভাইরাস, আমার জানতে হবে যে ওটার দেখতে কেমন স্ট্রাকচার, ওটার ভিরুলেন্স মানে ওটার কোন অংশটা আসলে আমার ডিজিজ করছে, ও ওর 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 লাইফ সাইকেলটা কিরকম, ওর রেপ্লিকেশন কিভাবে করে, এবং ও হোস্ট রেসপন্স, অর্থাৎ এই যে আমরা যে ভাইরাসটাকে ডিল করছি করোনা, সে বাদুড়ের দেহে ছিল বা সিভেট বা প্যাঙ্গোলিনের দেহে ছিল, ওর ডিজিজ করছে না, কিন্তু হিউম্যান এসেও ডিজিজ করা শুরু করলো, কি ডিফারেন্সটা হচ্ছে, হোস্ট রেসপন্সটা কি, এটা হচ্ছে প্রথমে জানার চেষ্টা করব। সেকেন্ডলি আমরা জানার চেষ্টা করব যে আমরা এটাকে কিভাবে ডিটেক্ট করতে পারবো, এটা ডায়াগনোসিসটা কিভাবে হবে। ডায়াগনোসিস অনেক ধরনের প্রসেস আছে, এগুলো নিয়ে অনেক ধরনের ডিবেট আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মলিকুলার এবং ইমিউনোলজিক্যাল, এই দুটা। আরো কিছু আছে, এটা আমরা দেখবো। নেক্সট আমি বুঝলাম যে
এই ভাইরাস এটাকে ট্রিট করব কি করে। এই ক্ষেত্রে আমরা যেটা এখানে বেশ অনেক ধরনের ট্রিটমেন্ট অপশন আছে, যেমন অ্যান্টিভাইরাল, ইমিউনোমডুলেটর, প্লাজমা এক্সচেঞ্জ রিসেন্টলি স্টার্ট হচ্ছে, সেটা আমরা দেখব। আর আরেকটা হচ্ছে যে প্রিভেনশন লাস্ট অফ অল, যে আমরা এটাকে কিভাবে করে ঠেকাতে পারবো। এই যে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা স্টেজে যাব, সব জায়গাটাতেই আমরা দেখবো যে বায়োটেকনোলজি কিভাবে করে আসলে আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে। প্রথমেই হচ্ছে যে স্ট্রাকচার, যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে একটা মাইক্রোস্কোপের ছবি। এটা সম্ভবত একটা লাংয়ের সেকশন, লাংয়ের হিস্টোলজি, এবং এখানে দেখা যাচ্ছে যে, আমি যদি এখানে একটু দেখি যে কার্সর দিয়ে যে নীল রঙের যে ছোট ছোট বল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে করোনা ভাইরাস। এখন এই যে ছবিটা আমরা পেলাম, এই ছবিটা কিন্তু আমরা তুলেছি শুধু একটা নর্মাল মাইক্রোস্কোপ দিয়ে না, এটা আমরা তুলেছি ইলেকট্রন ট্রান্সমিশন মাইক্রোস্কোপ দিয়ে, যেটা ছবিটা যে এখানে পাশে দেখা যাচ্ছে, এবং একটা এরকম জটিল প্রক্রিয়া দেখা যাচ্ছে। ইলেকট্রন ট্রান্সমিশন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা খুব মেশিনটা ইটসেলফ খুব কস্টলি। আমি জানি না বাংলাদেশে হয়তো হাতে গোনা কয়েক পিস আছে, একটা আছে অ্যাটমিক এনার্জি কমিশনে, একটা বিসিএসআই আছে সম্ভবত, আর কোথাও আছে কিনা আমি ঠিক জানি না। কিন্তু এটা খুবই কস্টলি একটা ইকুইপমেন্টস, সবখানে পাওয়া যায় না। কিন্তু এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে এই যে বলগুলোকে, যে নীল রঙের বল দেখা যাচ্ছে করোনা ভাইরাস, নীল রংটা যেখানে দেওয়া হয়েছে, এইটা কিন্তু এখানে একটা ফ্লোরোসেন্ট ডাই অ্যাড করা হয়েছে। তো যখন আমরা একটা মাইক্রোস্কোপি করবো, ওখানে একটা ফ্লোরোসেন্স ডাই অ্যাড করবো, ওটাকে তখন আবার বলা হবে ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপি। মাইক্রোস্কোপি কিন্তু আবার অনেক ধরনের আছে, যেমন এই যে ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি, কনফোকাল মাইক্রোস্কোপি, এরপরে ইমিউনোহিস্টোপ্যাথোলজি আছে। সবখানে মাইক্রোস্কোপি, একই মাইক্রোস্কোপি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে এটাকে ইউজ করা হচ্ছে। আচ্ছা, সেকেন্ডলি যেটা বলছিলাম যে ভাইরাল, একটা ভাইরাসের ভিরুলেন্স ফ্যাক্টর, যে ওর ডিজিজটা কিভাবে হচ্ছে, ওর কোন অংশটা দিয়ে আসলে ডিজিজ হচ্ছে সেটাকে জানা। এখানে আমি একটা ছবি দেখানোর চেষ্টা করছি। ছবিটা একটু রেজলিউশনটা একটু খারাপ, কিন্তু এটা খুব সিম্পলিফাইড ওয়েতে আসলে ফাংশনাল জিনোমিক্স কে বোঝানোর চেষ্টা করছে। অর্থাৎ আমি একটা জিনিসের একটা একটা বায়োলজিক্যাল সিস্টেম বা অর্গানিজম, ভাইরাসই ধরি, এটার একটা ফেনোটাইপ। ফেনোটাইপ মানে তো আমরা সবাই জানি যে মানে বাহ্যিক বৈশিষ্ট্য যেটা, ঠিক আছে। আহ ওই বৈশিষ্ট্যটার পিছনে কিন্তু ওর জিনোম বা জিনের মধ্যে কিন্তু একটা কোড রয়েছে। কোন কোডের কারণে, কোন জিনের কারণে কোন ফেনোটাইপ, এটা জানার যে প্রসেসটা, এটাকে বলা হয় ফাংশনাল জিনোমিক্স। ফাংশনাল জিনোমিক্সে এখানে আমি একটু ইন্ডিকেট করব যে আমাদের এখানে যে টুলস গুলো আমরা দেখতে পাচ্ছি, বায়োইনফরমেটিক্স, মাইক্রোঅ্যারে, 2D জেল ইলেকট্রোফোরেসিস, এমএস মানে হচ্ছে ম্যাস স্পেকট্রোমেট্রি, 2D এলসি লিকুইড ক্রোমাটোগ্রাফি, এই টুলগুলো কিন্তু সব হচ্ছে বায়োটেকনোলজি টুল। বায়োটেকনোলজি যারা পড়বে তাদেরকে ডেফিনেটলি এই প্রসেস গুলো সম্পর্কে জানতে হবে। আচ্ছা, এরপর আসা যাক যে ভাইরাল জিনোম। এখানে একটা মজার ছবি আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে একদম প্রথমে ভাইরাসের স্ট্রাকচারটাকে জানলাম, ভাইরাসের ফাংশনাল জিনোমিক্স অর্থাৎ ভিরুলেন্স ফ্যাক্টর কি কি আছে সেটাকে জানার চেষ্টা করলাম। আমরা এখন একটু ডেপথে যাব, সেটা হচ্ছে যে একটা বড় একটা প্রশ্ন ছিল যে ভাইরাসটা আসলো কোথা থেকে। হ্যাঁ, ভাইরাসের সোর্স কি ছিল। এখানে আমরা একটা যে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা 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 ব্রাঞ্চড একটা ট্রির মতো দেখা যাচ্ছে, এবং এই সাইডে কতগুলো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। আমি এখানে একটু স্পটলাইট ইউজ করি, তাহলে হয়তো বোঝা যাবে। এখানে এই যে ট্রিটা আমরা এখানে কনস্ট্রাক্ট করেছি, এই ট্রিটা কনস্ট্রাক্ট করা গেছে ভাইরাল জিনোম থেকে। করোনা ভাইরাসের যে জিনোম, সেটা সম্ভবত 26 কিলো বেস বা 30 কিলো বেস, এরকম এতখানি বড়। বেস, এক একটা বেস মানে এক একটা নিউক্লিওটাইড। তো এই জিনের মধ্যে যখন এটাকে জিন বলে না, জিনোম বলে, এই জিনোমের মধ্যে যখন আমরা কোনো একটা মিউটেশন, কোনো একটা জায়গায় চেঞ্জ দেবো একটা নিউক্লিওটাইডের মধ্যে, তখন একটা স্ট্রেইন থেকে আরেকটা স্ট্রেইনের মধ্যে একটা ভেরিয়েশন হয়ে যায়। এখানে আমি জিনিসটাকে আরেকটু যদি ডিটেইলে যাই, তাহলে আমি বলবো যে এরকম যে দুইজন করোনা পেশেন্ট থেকে যদি আমি দুইটা আইসোলেট নেই, দুইটা করোনা ভাইরাস নেই, দুইটাই করোনা ভাইরাস, সার্স কোভি 2, কিন্তু এদের দুইটা হচ্ছে দুইটা স্ট্রেইন। এখন এই দুইটা স্ট্রেইনের মধ্যে কতটুকু ভ্যারিয়েশন আছে সেটার উপর বেস করে একটা স্কোরিং করা হয়, এবং সেটার উপর বেস করে এই ট্রিটাকে কনস্ট্রাক্ট করা হয়। এইখানে দেখা যাবে
যে বাদুড় বা ব্যাট থেকে যে করোনা ভাইরাসকে আইসোলেট করা হয়েছিল, তার সাথে হিউম্যান থেকে যে সার্স করোনা ভাইরাসকে আইসোলেট করা হয়েছিল, তার জেনেটিক মিল বা নিউক্লিওটাইডের যে সিকোয়েন্স ওটাকে অ্যালাইন করার পর দেখা গেল ওদের মধ্যে মিল সবচেয়ে বেশি, অর্থাৎ পার্থক্য সবচেয়ে কম। এটাতে আমি যদি দেখবো যে এই অংশটার সাথে এই অংশটার অনেকখানি ডিফারেন্স, কিন্তু এটার সাথে এটার ডিফারেন্স খুবই কম, এরা ট্রির মধ্যে সবচেয়ে কাছাকাছি আছে। এই পুরো জিনিসটা যে জানা গেল, এটা করা গেল জিনোম সিকোয়েন্স থেকে। জিনোম সিকোয়েন্স একটা মানে কি বলবো যে বায়োটেকনোলজির একটা অন্যতম একটা অ্যাসপেক্ট, যেটা আসলে অনেক নতুন নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে। এটা সম্পর্কে আমরা একটু পরে আবার ডিটেইলে আসবো। এটা একটা ছবি, এটা ভাইরাসের জিনোমিক যে রিজিয়ন, সেটার একটা ছবি। এটা খুব বড় একটা প্রশ্ন ছিল অনেকদিন ধরেই ঘুরছে যে এই ভাইরাসটা ল্যাবে কনস্ট্রাক্ট করা হচ্ছে কিনা, নাকি এটা প্রকৃতি বা নেচার থেকে আসছে। এটার অ্যান্সারও কিন্তু আসলে জিনোম সিকোয়েন্স যেটা, সেটা আমাদের দিয়ে দিয়েছে। এখানে আমরা দেখবো যে এখানে যে নীল সবুজ রঙের যে এই পোর্শনটা আমি দাগ দিলাম, রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন, অর্থাৎ আমরা করোনা ভাইরাসের যে স্পাইক গুলোকে দেখতে পাই বাইরে, যে এই স্পাইক গুলোর কারণে আসলে এই নামকরণটা করা হচ্ছে যে করোনা বা মাথার মুকুট যেটা করোনা ভাইরাস। তো এই স্পাইক প্রোটিনটার আবার যেই অংশটা স্পাইক প্রোটিনটার, এটা যদি পুরো জিনোম হয় ভাইরাসে, আমাদের এই অংশটুকু হচ্ছে স্পাইক প্রোটিনকে কোড করছে। এটাকে যদি আমি একটু বড় করে দেখি, তার মধ্যে আবার দেখবো যে এই অংশটুকু, এটুকু হচ্ছে রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন, অর্থাৎ এটা দেখা গেছে যে স্পাইক গুলো সাধারণত হোস্ট সেলের AC2 যে রিসেপ্টর আছে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর, সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে যে অংশটা স্পাইকের, সেটুকু কোড করে হচ্ছে এই অংশটা। এই জায়গাটা আবার দেখা যাচ্ছে এখানে যখন কম্পেয়ার করা হয়েছে, তখন দেখা গেছে যে এটা হচ্ছে হিউম্যান সার্স কোভিড যে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা, আর এটা হচ্ছে প্যাঙ্গোলিন, একটা ধরনের প্রাণী আছে চায়নার ওই উহানের মার্কেটে যেটা পাওয়া গেছিল, যেটা থেকে ধারণা করা হয়, ওইটার সাথে এইটার যে বেশ কিছু কনজারভেশন, অর্থাৎ অমিলের থেকে মিলের পরিমাণটাই বেশি, এবং অন্যান্য যে প্রকরণ বা স্ট্রেইন, সেই স্ট্রেইনের থেকে এর যে ভ্যারিয়েশনটা হয়েছে, সেই ভ্যারিয়েশনটা হয়েছে এরকম অল্প কিছু সিলেক্টেড জায়গায়, যেটা দেখে সহজেই বোঝা যায় যে এটা আসলে পার্ট অফ ন্যাচারাল সিলেকশন, যেটাকে বলা হয় যে ন্যাচারাল সিলেকশনের কারণে যে বিভিন্ন প্রজাতি বা প্রকরণের মধ্যে যে ভেরিয়েশনটা হয়, সেটা এটার কারণেই হচ্ছে। অর্থাৎ এটাকে যদি ল্যাবে কনস্ট্রাক্ট করা হতো, তাহলে তারা একটা যেটা বলছেন যে এটাকে রিভার্স জেনেটিক অ্যাপ্লাই করা হতো। রিভার্স জেনেটিক অ্যাপ্লাই করলে যেটা হয় যে পূর্ববর্তী একটা বিটা করোনা ভাইরাসের একটা কঙ্কাল বা স্ট্রাকচারের উপরে নতুন মাল মশলা অ্যাড করতে হবে, এরকম আর কি বিষয়টা হতো। কিন্তু সেরকম কোনো এক্সাম্পল বা সেরকম কোনো প্রমাণ আমরা জিনোমিক সিকোয়েন্স থেকে পাই না। অতএব সেদিক থেকে এটা ক্লিয়ারলি বলা যায় যে এটা কোনো ল্যাব কনস্ট্রাক্ট না, ডেফিনেটলি এটা একটা ন্যাচারাল সিলেকশনের কারণে আসছে। এখন একটা ভিরুলেন্সটা কিভাবে করে বেড়ে গেল, এটা কি জুনোটিক সোর্সে যখন ছিল প্রাণী দেখি ওখান থেকেই বেড়ে হিউম্যানে আসলো, নাকি হিউম্যানে আসার পরে সেখান থেকে বেড়ে গেল, এটা একটা আবার একটা বিষয়, সেটা নিয়ে এখন সায়েন্টিস্টরা করে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি জিনোম সিকোয়েন্স জানার যে একটা আনপ্রেসিডেন্টেড পাওয়ার আছে, সেটা সম্পর্কে একটু আলোকপাত করতে যাচ্ছি। এই ছবিটা আমি নিয়েছি worldometer.info থেকে, যেখানে আমরা করোনা ভাইরাস ইনফেকশনের আপডেট গুলো পাই। এইখানে আমি একটা জিনিস হাইলাইট করব, সেটা হচ্ছে যে এখানে আমি এই জিনিসটাকে ফিল্টার করা যায়। তো এখানে একটা লাস্টে যে অপশনটা আছে, টেস্ট পার 1 মিলিয়ন পপুলেশন, অর্থাৎ প্রতি 10 লাখ লোকের মধ্যে কতজনকে টেস্ট করা হচ্ছে, সেটাতে যখন আমি ফিল্টার করলাম, এটা এখানে 1 নম্বর আসলো হলো আইসল্যান্ড। আইসল্যান্ডের একটা মজার ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ওরা প্রতি 10 লাখ লোকের মধ্যে 1,34,000, অর্থাৎ ওদের টোটাল জনগোষ্ঠী প্রায় 13% লোককে ওরা টেস্ট করে ফেলেছে। এখন এই জিনিসটা যে ওরা করতে পারলো, এই করাটার পিছনে কিন্তু ওরা একটা টেকনিক ইউজ করছে। সেই টেকনিকটা ওরা বলছে হচ্ছে পপুলেশন জেনোমিক্স, যেটাতে লিড করেছে ওদের একটা কোম্পানি আছে ডিকোড জেনেটিক্স, এটা আমেরিকান আরেকটা কোম্পানি এমজেন কোম্পানির সাথে কাজ করছে। ওরা যেটা আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে যে ওরা এরকম মানে পিসিআর মেশিনের মতো এভাবে করে ডিটেক্ট প্রথমে শুরু করেনি। ওরা প্রথমে যেটা করেছে সেটা হচ্ছে যে ওরা প্রথমে 600 বা 700 লোককে ওদের যে করোনা ভাইরাসের যে
ডিএনএ সিকোয়েন্স সেটাকে আইডেন্টিফাই করেছে এবং সেটা বিশ্লেষণ করে ওরা দেখাচ্ছে যে এই করোনা ভাইরাসের সাথে কোন কোন এলাকার অর্থাৎ ইতিমধ্যে প্রাদুর্ভাব হয়েছে এবং কোন কোন এলাকার করোনা ভাইরাসের সিকোয়েন্সের সাথে মিল আছে। এবং ওরা দেখলো যে অস্ট্রিয়া এবং ইতালি এই দুটো জায়গার যে করোনা ভাইরাসের স্ট্রেন তার সাথে এদের মিল সবচেয়ে বেশি। ওখান থেকে তারা বুঝতে পারলো যে কিছু লোক ওদের এই সময় একটা যে ক্রিসমাসের বন্ধ হয় বা ছুটি হয় ওই ওই সময়টাতে ওরা অস্ট্রিয়াতে যায় ইতালিতে যায় ছুটি কাটানোর জন্য, তারা ব্যাক করছে। তো তারা যখন ব্যাক করছে তারা এই এই স্ট্রেইন গুলোকে এখানে নিয়ে আসছে। তো তখন তারা তাদেরকে টার্গেট করে টেস্টিং করা শুরু করলো এবং আইসোলেট বা কোয়ারেন্টাইন করা শুরু করলো। যে কারণে আমরা এই 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 পিকচারটা দেখতে পাচ্ছি যে ওদের টেস্ট করার হার বা রেটটাও কিন্তু অনেক বেশি। আচ্ছা, এরপর আমরা আসি যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে হোস্ট রেসপন্স, যেটাকে বলছিলাম যে একটা ভাইরাস অ্যাটাক করলো হিউম্যান বডিকে, এরপর হিউম্যান বডি সেটাকে কিভাবে রেসপন্স করবে সেটা জানার আরো অনেক ধরনের ওয়ে আছে, অনেক রকমের টেকনোলজি আছে। আমি এখানে পার্টিকুলার একটা জিনিস যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, খুবই রিসেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে দুইটা কি নোজ সেল, হ্যাঁ মানে আমাদের নাকের মধ্যে নাজোফ্যারিংস যেটা, এখানে তো বিভিন্ন রকমের সেল আছে। তো আমাদের দুইটা সেলকে তারা, দুই ধরনের সেলকে তারা আইডেন্টিফাই করেছে এবং তারা সেখানে বলছে যে গবলেট সেল এবং সিলিয়েটেড সেল, যে সেলগুলোতে দুই ধরনের প্রোটিন বেশি এক্সপ্রেসড হয় বা বেশি তৈরি হয়। একটা হচ্ছে ACE2, যেটা এটার মধ্যে আমরা জানি, আরটাকে বলা হচ্ছে TM প্রেস। এটা এই ছবিটার মধ্যে আমরা দেখতে পারবো যে ACE2 এবং TM প্রেস, এই এই এনজাইম, এই প্রোটিন দুইটা যেই ধরনের সেলে বেশি প্রকাশিত হয় বা এক্সপ্রেসড হয় সেই সেলগুলো বেশি সাসেপ্টেবল থাকে করোনা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হওয়ার। এবং এই এই যে আমরা এই ইনফরমেশনটা জানতে পারলাম, এটা আমরা বের করলাম সিঙ্গেল সেল আরএনএ সিকোয়েন্সিং একটা টেকনোলজি আছে। এটা সিকোয়েন্সিং, আমরা তো এতক্ষণ ডিএনএ সিকোয়েন্সিং এর কথা বলছি, কিন্তু আরএনএও কিন্তু সিকোয়েন্সিং করা যায়। এবং এখানে আরো এক ধাপ মানে অ্যাডভান্স, অর্থাৎ এখানে শুধু আরএন না, তার এবং সিঙ্গেল সেল, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের মানে আরএনএ সিকোয়েন্স করে বলা যায় যে কোন সেল কি ধরনের প্রোটিন বেশি তৈরি করছে, আরএনএ এক্সপ্রেশন বা জিন এক্সপ্রেশন যেটাকে বলে। অর্থাৎ সব সব সেলের মধ্যেই একই জেনোমিক কোড, কিন্তু সবাই কিন্তু একই প্রোটিন তৈরি করে না বা একভাবে তৈরি করে না, কোনটা বেশি করে কোনটা কম করে। সেই জিনিসটা জানার জন্য এই ধরনের টেকনোলজি, এবং সেখান থেকে তারা এই ইনফরমেশনটা, এই মজার ইনফরমেশনটা তারা বের করতে পেরেছে। আমরা তখন আসলে জানার চেষ্টা করছিলাম যে প্যাথোফিজিওলজি বা একটা রোগ কিভাবে হচ্ছে, এই ডিজিজটা কিভাবে হচ্ছে, সেখানে আমরা কিভাবে করে বায়োটেকনোলজি ইউজ করি। এখন আমরা একটু দেখবো যে ট্রিটমেন্টে কিভাবে করে ইউজ করছি। ট্রিটমেন্টের প্রথমে আসে ডায়াগনোসিস। আমরা সবচেয়ে কমন যে ডায়াগনোসিস যেটা আমরা জানি সেটা তো হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেড পিসিআর, আরটিপিসিআর। এটা সম্পর্কে ইতিমধ্যেই অনেকে অনেক অনেক কথা বলেছে, এটা সম্পর্কে পিসিআর সম্পর্কে জানেও অনেকে। আমি সেটাতে যাব না, আমি খুব ইন্টারেস্টিং, আমার কাছে যেগুলো খুব ইন্টারেস্টিং লাগছে সেরকম কয়েকটা জিনিসকে একটু হাইলাইট করবো এখানে। এখানে একটা এখানে যে আমরা একটা স্ট্রিপ গুলো দেখতে পাচ্ছি, একটা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিটের মতো। এটা এই টেস্ট কিটটাকে তৈরি করা হয়েছে যে টেকনোলজিটা দিয়ে, সেটা খুব মজার। সেই টেকনোলজিটাকে বলা হচ্ছে ক্রিসপার ক্যাস। তো ক্রিসপার ক্যাস আসলে একটা এই দশকেরই শুরুর দিকে একটা টেকনোলজি, যেটা আসলে আমরা ব্যাকটেরিয়া থেকে কি বলা যায় ধার করেছি অনেকটা। ব্যাকটেরিয়া আসলে ওদের ক্রিসপার ক্যাস এই সিস্টেমটাকে ইউজ করে ওদেরকে যে ভাইরাস আক্রমণ করে সেটা থেকে বাঁচার জন্য। এটা ওদের একটা ইমিউনিটির মতো। এটার মূল উপাদানটা হচ্ছে যে একটা প্রোটিন, ক্যাস প্রোটিন, যেটা ক্রিসপার নামক একটা আরএনএ এর সাথে সংযুক্ত হয়ে ভাইরাসের ডিএনএটাকে ব্রেক করে দেয়। তো মজা হচ্ছে এইখানে যে টেকনোলজিটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে যে শুধু যে ডিএনএ কে ব্রেক করে এই ক্যাস প্রোটিন তাই না, বরং যেটা আরএনএ কেও ব্রেক করতে পারে। এখন আমরা জানি যে আমাদের যে করোনা ভাইরাস সেটা কিন্তু একটা আরএনএ প্রোটিন। এখন এখানে টেকনোলজি যেটা, সেটা হচ্ছে যে যখনই ও আমার এই স্যাম্পলের মধ্যে আরএনএ ভাইরাস করোনা ভাইরাসের আরএনএ কে যখন ডিটেক্ট করতে পারবে, তখন সে এই ক্রিসপার আরএনএটাকে আমরা আবার ডিজাইন করতে পারি, যেটা
কোন কোন ধরনের আরএনএ কে টার্গেট করবে, কমপ্লিমেন্টারি যেটাকে বলা হয়। তো এই আমরা এই ডিজাইন করা আরএনএটাকে দিয়ে দিব ওর ক্যাস প্রোটিনের সাথে, তখন ও ডিটেক্ট করবে যে কোন পার্টিকুলার আরএনএটা আমার এই স্যাম্পলের মধ্যে আছে কিনা। যদি করোনা ভাইরাসের আরএনএ এর মধ্যে থাকে তাহলে সে ওর সাথে বাইন্ড করবে, ওটাকে ব্রেক করবে, এবং ওর সাথে একটা ফ্লোরোসেন্স ডাই বা একটা ফ্লোরোসেন্স ট্যাগ থাকে। এই ফ্লোরোসেন্স ট্যাগের কারণে তখন এরকম একটা মার্ক আমরা এখানে দেখতে পাবো। এখানে এটা হচ্ছে নেগেটিভ, যেগুলোতে আমার করোনা ভাইরাসের স্যাম্পল নেই সেগুলোতে এরকম নেগেটিভ মার্ক আসবে এবং পজিটিভ মার্ক। এটা একটা মানে খুবই ইন্টারেস্টিং। এই টেকনোলজি একটা মজার নাম আছে, যারা ইন্টারেস্টেড তারা গুগল করতে পারে, এটাকে শার্লক বলা হয়, SHERLOC কে, ক্রিসপার ক্যাস শার্লক যদি টাইপ করো তাহলে এটা চলে আসবে এই টেকনোলজিটা। আরেকটা টেকনোলজি, এটা জার্মান একটা কোম্পানি বা বস যেটাকে বলে, ওরা ডিজাইন করছে। এটা একটা র্যাপিড ডায়াগনস্টিক কিট, কিন্তু এটা হচ্ছে মলিকুলার ডিটেকশন, অর্থাৎ ভাইরাসের আরএনএ টাকে ওরা ডিটেক্ট করবে। এখানে কার্টিজের মতো আছে, কার্টিজের মধ্যে স্যাম্পল দিয়ে এর মধ্যে ইনক্লুড করে দিতে হবে। এটা খুব র্যাপিডলি, এটা সম্ভবত আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে রেজাল্ট জেনারেট করবে, এরকম ব্যাপারটা। এটা আরটিপিসিআর থেকে ডেফিনেটলি অনেক অনেক ফাস্ট এবং অ্যাডভান্স। এখানে আরেকটা টেকনোলজি আমি একটু দেখাতে চাই, এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। এটার বেসিসটা হচ্ছে মাইক্রোফ্লুইডিক বলা হয়। মাইক্রোফ্লুইডিক মানে হচ্ছে যে এখানে আমরা একটা যে ব্লাড স্যাম্পল দিয়ে দিব, এর মধ্যে যদি আমার যে স্যাম্পলের মধ্যে যদি পেশেন্টটা ইনফেক্টেড হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সে অ্যান্টিবডি তৈরি করবে। সেই অ্যান্টিবডিটাকে এখানে ডিটেক্ট করা হবে এবং এই ডিটেকশনটা আবার মোবাইলের মাধ্যমে এখানে আমরা বের করতে পারবো। এটা খুব একটা মজার একটা টেকনোলজি, যেটা আমার কাছে খুব অ্যাট্রাক্ট করেছে, এটা এখানে অ্যাড করলাম। আচ্ছা, ট্রিটমেন্টে এখন আমরা একটু জানি, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আছে টিল ডেট টোটাল ড্রাগ এবং ভ্যাকসিন মিলে প্রায় 160টার উপরে ক্যান্ডিডেট এদেরকে টেস্ট করা হচ্ছে, এবং এই ড্রাগ ক্যান্ডিডেট গুলোর বিভিন্ন রকম স্টেজে তারা আছে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের উপর বেস করে। সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে মোটামুটি 4টা ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ফোররানার, মানে হচ্ছে যে যারা সেফটি দেখিয়েছে ফেজ 1 ট্রায়াল এবং ফেজ 2 ট্রায়ালের দিকে যাচ্ছে। কিছু এক্সাম্পল আমি দিব একটু পরেই। এরকম 18টা ড্রাগ ক্যান্ডিডেট আছে। কিছু আছে ডেফিনেটলি মেবি, মানে হচ্ছে যে তাদের ফেজ 1 এ তারা অনেক মানে কমপ্লায়েন্স দেখেছে যে কারণে তারা ফেজ 2 তে যাবে। কিছু আছে প্রায় 70টার মতো ক্যান্ডিডেট ভ্যাকসিন এবং ড্রাগ মিলে কিপিং অ্যান আই অন, মানে যাদের উপর আমরা চোখ রাখছি, যাদেরকে মনে হচ্ছে যে একটা সম্ভাবনা আছে। আর কিছু আছে, আরো 56টা ক্যান্ডিডেট আছে যাদেরকে বলা হচ্ছে টু সুন টু টেল, মানে এখনই আসলে ঠিক বলা যাচ্ছে না যে তাদের কতখানি কত এফিকেসি হতে পারে বা না পারে। আমরা যদি দেখি যে কি কি ধরনের ড্রাগ আমরা ট্রাই করছি, তাহলে ডেফিনেটলি প্রথমে আসবে যে অ্যান্টিবডিজ। হ্যাঁ, যে কিছু অ্যান্টিবডি আছে যে যখন ভাইরাসটা ইনফেক্ট করবে আমাকে, তখন ওইটার এগেনস্টে কাজ করবে, যেটা ভ্যাকসিন থেকে আলাদা। ভ্যাকসিনও ডেফিনেটলি অ্যান্টিবডি অনেক সময় থাকে, সব ক্ষেত্রে না। তো এই অ্যান্টিবডি মানে হচ্ছে যখন আমি ইনফেক্টেড হবো তখন ওটা কাজ করবে। অ্যান্টিভাইরাল ডেফিনেটলি, আরএনএ বেসড কিছু ট্রিটমেন্ট আছে, আর আছে কিছু ভ্যাকসিন। ভ্যাকসিনটা মূলত প্রিভেন্টিভ বা রোগ হওয়ার আগে, যেটা ইনফ্যাক্ট ট্রায়াল শুরু করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এখানে আমরা কিছু এক্সাম্পল আমরা নিয়ে আসছি। এর মধ্যে একটা হচ্ছে প্রথম যে ফাইলটা দেখাচ্ছে, এটা হচ্ছে রেমডেসিভির, এটা একটা অ্যান্টিভাইরাল ড্রাগ। এটা ট্রায়াল হচ্ছে, কিন্তু আনফরচুনেটলি এটার একদম লেটেস্ট ইনফরমেশন যেটা দেখলাম যে এটা ফেজ 2 তে গিয়ে সেফটিতে কিছু এটার প্রবলেম দেখা দিয়েছে। কাজে রেমডেসিভির সম্ভবত এটা জিলিয়াড নামে একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি তৈরি করছে। ওরা এটা নিয়ে সম্ভবত আগাতে পারবে কিনা আমরা জানি না, কিন্তু আরো কিছু ড্রাগ আছে যেমন ফিঙ্গোলিমড বা টকিলিজুম্যাব একটা অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডি। কেভজেরা, সেরিলুম্যাব, এমএবি লাস্টে যেগুলোতে আছে এগুলো সব মনোক্লোনাল অ্যান্টিবডি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে টকিলিজুম্যাব বা সেরিলুম্যাব যেটা আমরা বলছি, এই মনোক্লোনাল অ্যান্টিবডি কিন্তু অলরেডি আমাদের আছে এবং এটা আমরা ইউজ করি রিউমাটয়েড আর্থ্রাইটিসে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে এটা হচ্ছে ইন্টারলিউকিন 6 অ্যান্টাগনিস্ট, অর্থাৎ
যখন কোনো অটোইমিউন ডিজিজ হয়, স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা দেখি যে ইন্টারলিউকিন এর পরিমাণ অনেক বেড়ে যায় এবং এটার কারণে প্রচুর পরিমাণে ইনফ্ল্যামেশন হয় এবং জয়েন্ট ড্যামেজ হয়। তো এই ড্রাগগুলো ওইখানে ইউজ করা হয় ওই ইনফ্ল্যামেশনটাকে কমানোর জন্য। মজার ব্যাপার হচ্ছে যে করোনা ভাইরাসের ইনফেকশনের পরবর্তী যে হোস্ট রেসপন্স, সেখানে আমরা দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে ইন্টারলিউকিনস তৈরি হয়। ইনফ্যাক্ট যেকোনো ভাইরাল ইনফেকশনের পরপরই শরীরে প্রচুর পরিমাণে ইন্টারলিউকিনস, ইন্টারফেরন্স এগুলো তৈরি হয় এবং সেটার কারণেই ইনফ্ল্যামেশন হয় এবং সেই ইনফ্ল্যামেশনের আধিক্যের কারণেই কিন্তু অনেক সময় ফ্যাটাল কন্ডিশন তৈরি হতে পারে। তো এই ড্রাগগুলো কিন্তু এখন ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। এদেরকে ইমিউনোমডুলেটর বলা হচ্ছে, যারা ইমিউনিটিতে কাজ করে এবং অ্যাকিউট ভাইরাল ইনফেকশন এদের কার্যকারিতা কতখানি সেটা দেখা যায়। ইনোভায়া নামে একটা ফার্মাসিউটিক্যাল আছে যারা একটা ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এরা ডিএনএ ভ্যাকসিন নিয়ে কাজ করছে। বায়োটেক আরেকটা ইন্টারেস্টিং পার্ট আমি এখানে এড করবো, এটা অবশ্য সবাই একমত হবে না যে এটা বায়োটেকনোলজি পার্ট কিনা, কিন্তু আমি মনে করি এটা বায়োটেকনোলজি পার্ট। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এখানে একটা আর্টিকেলের লিংক আমি দিচ্ছি। এই লিংকের মধ্যে কোভিড-19 এই প্যান্ডেমিকে আমরা কিভাবে করে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইউজ করছি সেটার কিছু এক্সাম্পল এখানে বলা আছে। এ কথা মানে বলা আধিক্য হবে না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফিনেটলি মানুষের অবশ্যই এটা একটা ডিবেট আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে মানে হিউম্যান ব্রেনকে রিপ্লেস করবে কিনা। আমি সেই ডিবেটে যাচ্ছি না, সম্ভবত করবে না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফিনেটলি হিউম্যান ব্রেনকে অনেক অগমেন্টেড করবে। যেমন একটা এক্সাম্পল দিতে পারি যে যখন একটা কোম্পানি না সরি, এটা ইউএস এর এবং চায়নার টু গ্রুপ অফ সায়েন্টিস্ট মিলে তারা দেখছে যে আমি যদি এআই কে যদি কিছু ইনফরমেশন দেই পেশেন্টের ব্যাপারে, যেমন তার হিমোগ্লোবিন কিরকম, তার এএলটি লেভেল কিরকম, তার ক্লিনিক্যাল কিছু সাইন সিম্পটম যদি দেই, তাহলে সে আগে থেকে প্রেডিক্ট করতে পারে যে রোগীটা কিরকম ফ্যাটালিটি বা সিভিয়ারিটিটা কিরকম কিরকম হতে পারে। এবং সেই প্রেডিকশনটা আমি যত বেশি ডেটা তাকে দিব এআই কে, তত বেশি সে মোর পারফেকশন হবে এই জিনিসটাকে প্রেডিক্ট করার জন্য। তো এটা একটা পার্ট। আর আরো তো অনেক ডেফিনেটলি পার্ট আছে পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে, আর্টিফিশিয়াল সার্জারির ক্ষেত্রে, মেডিকেল রেকর্ডের ক্ষেত্রে এআই এর যে ভূমিকা আছে সেটা তো বলাই বাহুল্য। আচ্ছা, এবার আমরা একটু ভ্যাকসিনের দিকে আসি, আমাদের বহুল আলোচিত ভ্যাকসিন। ভ্যাকসিনকে আমি মোটামুটি ভাবে তিনটা পার্টে ভাগ করবো, যে তিন ধরনের ভ্যাকসিন আসলে এখন ট্রায়াল করা হচ্ছে। একটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজ লন্ডন তারা ট্রায়াল শুরু করেছে অলরেডি, যেটার নাম রয়েছে ক্যাডক্স 1 ভ্যাকসিন। এটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন। আমেরিকা মডার্না নামে একটা কোম্পানি আছে, বায়োটেক কোম্পানি, ওরা এই ভ্যাকসিনটা ট্রায়াল করছে নিউ ইয়র্কে। ক্যাডক্স এমআরএনএ ভ্যাকসিন, যেটা এমআরএনএ ভ্যাকসিনটা হচ্ছে কিভাবে কাজ করছে, এটা হচ্ছে এখানে আমি ছবিটা যদি দেখি যে এটা হচ্ছে আমার করোনা ভাইরাস, এর স্পাইক প্রোটিনটা আমার রিসেপ্টরের সাথে বাইন্ড করে, আমি এটা জানি। এবং স্পাইক প্রোটিনকে ওর জিনোমের কোন অংশটা কোড করে সেটা আমি জানি, আমার কাছে তথ্য আছে, ইনফরমেশন আছে, এবং সেই অংশটাকে হচ্ছে আমি কাট করতে পারবো, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আলাদা করতে পারবো। এই অংশটাকে আমি আলাদা করলাম, এটা হচ্ছে একটা আরএনএ, মেসেঞ্জার আরএনএ। অপরদিকে আমি শিম্পাঞ্জি থেকে অ্যাডিনোভাইরাসকে নিলাম। এটা নেওয়ার একটা কারণ আছে, কারণটা বলি। সেটা হচ্ছে আমি এই এমআরএনএ ভ্যাকসিনকে যদি হিউম্যান বডিতে দিয়ে দিতাম, তাহলে হিউম্যান বডি যেটা আসলে করবে সেটা হচ্ছে যে এই এমআরএনএ ভ্যাকসিনটা হচ্ছে এটা একটা কোডের মতো, এটাকে দেখে দেখে স্পাইক প্রোটিন বানাবে, পুরো ভাইরাস বানাবে না, শুধু স্পাইক প্রোটিন বানাবে, এবং স্পাইক প্রোটিনের এগেইনস্টে বডি নিজে থেকেই অ্যান্টিবডি তৈরি করবে। যেহেতু এটা শুধুমাত্র স্পাইক প্রোটিন এবং এটার কনসেন্ট্রেশন খুব অল্প বা কম, সেই কারণে এটা মানে নর্মালি যেভাবে ডিজিজ করে সেরকম ডিজিজ করবে না, কিন্তু এটা ইমিউন রেসপন্স করবে। অসুবিধা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই আরএনএ যেটা, আরএনএর একটা ফিচার আছে, সেটা হচ্ছে যে আরএনএ খুব স্টেবল না, অর্থাৎ এটা আমার বডিতে যদি আমি দিয়ে দিই, এটা ব্লাডের মধ্যে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। কাজে এটাকে সেভ করতে হবে, এটাকে প্রোটেক্ট করতে হবে। এটাকে প্রোটেক্ট করবো কিভাবে? এটা যে শিম্পাঞ্জির অ্যাডিনোভাইরাসকে কেন নেওয়া হলো, সেটা হচ্ছে যে আমাকে এটাকে একটা কাভারের মধ্যে দিয়ে দিতে পাঠাতে হবে, একটা প্রোটিন কাভার, যেটা ও আগে করোনা ভাইরাসের মধ্যে ছিল, সেরকম একটা কাভার ওর মিল পাওয়া যায় অ্যাডিনোভাইরাসের সাথে। এবং এখানে শিম্পাঞ্জির থেকে অ্যাডিনোভাইরাসটাকে নেওয়া হয়েছে, কারণ এটা ভিরুলেন্স নাই বললেই চলে। যে এখানে আমি একটা ভিরুলেন্স নাই
সেরকম একটা ভাইরাল ভেক্টরকে আমি নিলাম, এবং এই যে চ্যাডক্স যে বলা হচ্ছে, চ্যাডের CH টা আসছে শিম্পাঞ্জি থেকে, A দিয়ে আসছে অ্যাডিনোভাইরাস থেকে, আর অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্স। তো এই কাভারিং এর মধ্যে আমি mRNA-টাকে দিয়ে দিলাম, এবং এটা আমি আলটিমেটলি ইনজেক্ট করলাম। এটা হচ্ছে mRNA ভাইরাসটা যে কাজ করছে। আর আগে যেটা বলছিলাম যে ডিএনএ ভ্যাকসিন কাজ করছে, এটা অলমোস্ট এরকমই। সেখানে হচ্ছে যে আমার এই ভাইরাল ভেক্টরটা লাগছে না, সেখানে আমি ডিএনএটাকে সরাসরি একটা প্লাজমিডের মধ্যে এনক্রিপ্ট করে এটাকে আমি দিয়ে দিতে পারবো। এছাড়াও আরো এক ধরনের ভ্যাকসিন নিয়ে কাজ করছে ইউনিভার্সিটি অফ পিটসবার্গ, ইউএস এর। ওরা এটার নাম দিচ্ছে পিটকোভ্যাক, অর্থাৎ পিটস করোনা ভ্যাকসিন। ওরা এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে প্রোটিন সাবইউনিট, রিকম্বিনেন্ট প্রোটিন সাবইউনিট ভ্যাকসিন। এক্ষেত্রে ওরা যেটা করছে সেটা হচ্ছে ওরা mRNA-টাকে দিচ্ছে না। ওরা, আমরা জানি যে সেন্ট্রাল ডগমা থেকে যে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন। তো আমরা mRNA না দিয়ে আমরা এখানে সরাসরি প্রোটিন তৈরি করব। কোন প্রোটিনটা? ওই স্পাইক প্রোটিনটাকে তৈরি করব। এই জন্য এটাকে বলা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিনের মধ্যে আমি পুরো কি বলে পুরো করোনা ভাইরাসের যে কাভারিংটা পুরোটাকে আনছি না, শুধুমাত্র স্পাইক প্রোটিনটাকে আনছি। সাব ইউনিট ভ্যাকসিন, প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন, এবং রিকম্বিনেন্ট পদ্ধতিতে এটা তৈরি করা হচ্ছে, যেটা অফকোর্স একটা বায়োটেকনোলজি। সেই রিকম্বিনেন্ট পদ্ধতি তৈরি করার কারণে রিকম্বিনেন্ট প্রোটিন সাবইউনিট ভ্যাকসিন। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে একটা স্কিন গ্রাফটের মতো, এর মধ্যে ছোট ছোট অনেক মাইক্রো নিডল আছে। এই মাইক্রো নিডলের মধ্যে আসলে এই সাবইউনিট ভ্যাকসিন গুলো বসানো। এই ক্ষেত্রে যেটা হবে যে প্যাচটাকে স্কিনের মধ্যে গ্রাফট করে দেওয়া হবে, এবং এটা এই গ্রাফট থেকে এই প্রোটিনটাকে রিলিজ করবে, এবং সেটার এগেইনস্ট বডি আলটিমেটলি ইমিউনিটি তৈরি করবে। তো এটা হচ্ছে যে লেটেস্ট আর কি ভ্যাকসিনের এখন প্রসিজিওর। ইনস্টিড অফ আমরা আগে যেটা ইউজ করতাম যে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন এন্ড আদার্স, সাবকালচার করে করে ওটাকে অ্যাটেনুয়েট করা হতো, সেটাতে এখন আমরা ইউজ করি না। আমরা এখন লেটেস্ট এই 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 প্রসেস গুলো ইউজ করি, এবং এই প্রসেস গুলো ডেফিনেটলি অনেক সুবিধাজনক। আচ্ছা, এক্ষেত্রে আচ্ছা, আমরা নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে একটু চেক করে আসি যে সোফার কারো কোনো কোয়েরি আছে কিনা। ওকে, সোফার কারো কোনো কোয়েরি নেই, এখন দেখা যাচ্ছে ঠিকঠাক মতো। ওকে, ঠিক আছে। আমাদের নেক্সট যে সেগমেন্ট আমরা একটু ডিসকাস করবো সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যেটা একটা খুব বড় রোল প্লে করে হিউম্যান হেলথ এন্ড ডিজিজে, এবং যেটার ভিত্তিপ্রস্তরটাই হচ্ছে বায়োটেকনোলজির উপর বেস করে। সেইখানে আমরা রিসেন্টলি কিছু চেঞ্জ বা একটা চিন্তাধারার পরিবর্তন দেখতে পাচ্ছি। চিন্তাধারার মূল যে পরিবর্তনটা সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত, এতদিন পর্যন্ত যে আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হচ্ছে সিনথেটিক ফার্মাসিউটিক্যাল। অর্থাৎ আমি একটা কম্পাউন্ড কেমিস্ট্রি ল্যাবে বা বায়োকেমিস্ট্রি ল্যাবে ফর্মুলেট করব, এবং সেই কম্পাউন্ডটাকে আমি টেস্ট করব যে সেটা কাজে লাগে কিনা। সে আমি পিপিআই হলে ওমিপ্রাজল দিচ্ছি। ওমিপ্রাজল এটা একটা সিনথেটিক কম্পাউন্ড, এটা পুরোপুরি ভাবে ল্যাবে ডিজাইন করা হচ্ছে কম্পাউন্ড, এটাকে টেস্ট করা হচ্ছে, স্ক্রিনিং করা হচ্ছে, এন্ড আদার্স ড্রাগ তৈরির যে প্রসেসটা আছে সেটা ফলো করা হচ্ছে। কিন্তু নেক্সট ডিকেডসে বলা হচ্ছে যে সিনথেটিক কম্পাউন্ডস এর কিছু অসুবিধা আছে। সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে এর অ্যাডভার্সিটি বা সাইড ইফেক্ট গুলো। অলমোস্ট আমরা যখন ফার্মাকোলজি পড়েছি তখন অবভিয়াসলি যে কোনো ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট আমরা বলতাম যে নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, এরকম। অর্থাৎ যে কোনো ড্রাগেরই, স্পেশালি সিনথেটিক কম্পাউন্ড যেগুলো আছে সেটার কিছু না কিছু অ্যাডভার্সিটি আছে, এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা হচ্ছে যে সব মানুষে এটা একরকম ভাবে ইফেক্ট করবে না। তার কারণ এই যে ড্রাগ যে আমরা বডিতে আসলো, এটাকে মেটাবোলাইজ করা এবং সেটাকে ইউজ করা, সেটা করে আমাদের বডির সেলগুলো। আমাদের হিউম্যান বিং এর সেলগুলো আলাদা, একটা মানুষ থেকে আরেকটা মানুষের আলাদা, এবং এর মধ্যে জেনোমিক কিছু ব্যাপার আছে। অর্থাৎ একটা ড্রাগকে আমি যত কুইকলি প্রসেস করতে পারবো, ওটা থেকে ইউটিলিটি নিতে পারবো, আরেকটা মানুষের কাছে কত কুইকলি ইউটিলিটি নিতে পারবে না। এরকম বলা যায় যে কারো ওমিপ্রাজলে কাজ করছে, কিন্তু আবার কারো দেখা যাচ্ছে যে এর চেয়ে ভালো ড্রাগ রেভিপ্রাজল কাজ করছে না, হতেই পারে। তো এই জায়গাটাতে আসলে কিছু জিনিস চলে আসছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে।
ওরা সেটাকে নাম দিচ্ছে বায়োলজিক্যাল ফার্মাসিউটিক্যালস বা বায়োফার্মা। অর্থাৎ এখানে ওরা যেটা করছে সেটা হচ্ছে যে অনেক ডিজিজ, স্পেশালি যে ডিজিজ গুলো খুব ইনট্রাক্টেবল, যেগুলোকে সহজে ট্রিট করা যায় না, সে ক্যান্সার, অটোইমিউন ডিজিজ, তারপরে নিউরোডিজেনারেটিভ ডিজিজ, হার্টের যে ডিজেনারেটিভ ডিজিজ, যে ডিজিজ গুলোতে সেল ড্যামেজ হয়ে যায় এবং এটাকে সহজে ব্যাক করানো যায় না, অথবা সেল ক্যান্সারাস বা টিউমারাস হয়ে যায় যেটাকে কন্ট্রোল করা যায় না, সেই জায়গাটাতে ওরা আসলে যে জিনিসগুলো ইউজ করে সেগুলো হচ্ছে বায়োলজিক্স। বায়োলজিক্স মানে কি? বায়োলজিক্স মানে হচ্ছে বায়োলজিক্যাল কম্পাউন্ড, একটা বায়োমলিকিউল, একটা প্রোটিন বা একটা হরমোন বা একটা ব্লাডের একটা কম্পোনেন্ট। যেমন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। এখানে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। যেমন প্রথম হচ্ছে ব্লাড ফ্যাক্টরস, যে আমরা যে বিভিন্ন হিমোফিলিয়াতে যে ক্লটিং ফ্যাক্টর গুলো ইউজ করি, এটা একটা। তারপরে ইভেন আমরা এই করোনা ভাইরাসে এখানে যে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি যেটা ব্যবহার করছি, বাংলাদেশে সম্ভবত পরীক্ষামূলকভাবে বার্ন প্লাস্টিক সেন্টারে স্টার্ট হয়েছে, আমরা আজকে দেখলাম। তো সেখানে যেটা করা হচ্ছে যে ব্লাডের একটা কম্পোনেন্টকে আমরা এখানে ইউজ করছি। তো বায়োলজিক্যাল কম্পাউন্ড, সিনথেটিক না, বডিতেই তৈরি হচ্ছে, সেটাকে আমরা ইউজ করছি। কাজে এটা ডেফিনেটলি সিনথেটিক থেকে অনেক বেশি সেফ এবং স্পেসিফিক এবং ইফেক্টিভ বলা যেতে পারে। আরো অনেক কিছু আছে, যেমন থ্রম্বোলাইটিক এজেন্টস আমরা ইউজ করি, হরমোনস ইউজ করি, অনেক ধরনের ইনসুলিন সবচেয়ে বড় এক্সাম্পল, ইনসুলিন আমরা যেটা ইউজ করি ডায়াবেটিস। এরপরে অনেক গ্রোথ ফ্যাক্টর ইউজ করি, যেমন কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর ইউজ করা হয় ক্যান্সার পেশেন্টদের, যারা কেমোথেরাপির কারণে যাদের যাদের ডাব্লিউবিসি প্রোডাকশন সাপ্রেসড হয়ে যায়। এরপর আমরা ইন্টারফেরন ইউজ করি, ইন্টারলিউকিন ইউজ করি, ভ্যাকসিন ইউজ করছি, মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করছি, ডায়াবেটিক কিছু এনজাইম ইউজ করছি। এরকম যত ধরনের, মূলত বডিতে যে ধরনের কম্পাউন্ড গুলো বডি নিজেই তৈরি করে, অর্থাৎ প্রোটিন, ডিএনএ, আরএনএ, এই জিনিসগুলো দিয়ে আমি যখন ট্রিট করবো একটা মানুষকে, সেটাকে বলা হয় বায়োলজিক্স। বায়োলজিক্সের সুবিধাটা হচ্ছে ওইটাই যে এটার যেহেতু বডির একটা কম্পোনেন্ট, বডির একটা পার্ট, এটার এখানে রিয়াকশন করার সম্ভাবনা কম, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে এটা অনেক বেশি স্পেসিফিক, অর্থাৎ আমি রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেটা বললাম যে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করা হচ্ছে, এটার এফিকেসি ডেফিনেটলি আমি যদি অন্য কোনো একটা এনএসএইড ইউজ করি, হ্যাঁ, এটোরিকক্সিব ইউজ করি, সেটা তো ব্যথা কমাবে, সেটা একটা প্রসেসকে সাপ্রেস করবে, কিন্তু অ্যাকচুয়াল কিওর দিবে না। কিন্তু অনেক বায়োলজিক্স আছে যেগুলো অ্যাকচুয়াল কিওর মানুষকে দিতে পারে। বায়োলজিক্স মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্টিং লাগে আমাদের, যেটা হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপি এখানে একটা এক্সাম্পল আমি এখানে দেই, সেটা আমার কাছে যেটা সবচেয়ে বেশি মজা লাগে সেটা হচ্ছে ক্রিসপার ক্যাস জিনোম এডিটিং। ক্রিসপার ক্যাসের কথা এর আগে অলরেডি একবার বলেছি। সেটা হচ্ছে যে এটা একটা আরএনএ এবং প্রোটিনের একটা কমপ্লেক্স, যেই কমপ্লেক্সটা ডিএনএ কে কাটতে পারে বা আরএনএ কে কাটতে পারে। তো এই যে কাটতে পারে, কেটে ফেলতে পারে, এটাকে সায়েন্টিস্টরা ইউজ করেছে। কিভাবে ইউজ করেছে? অনেক ডিজিজ আছে যেগুলোতে আমার ডিএনএ বা জিনোমের মধ্যে মিউটেশন হয়। প্রচুর ডিজিজ আছে, ক্যান্সার তো আছেই। আমি একটা যদি সহজ এক্সাম্পল নেই, যে থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিনের যে বিটা চেইন, সেই বিটা চেইন প্রডিউস করে যে সেগমেন্টটা, সেখানে একটা নিউক্লিওটাইড এদিক ওদিক হয়ে যায়, এবং সেটা হওয়ার কারণে ওটা যে অ্যামিনো অ্যাসিডকে কোড করে সেটা সেটা অন্যরকম হয়ে যায়, এবং সেটার কারণে পুরো স্ট্রাকচারটাই ড্যামেজ হয়ে যায় আলটিমেটলি। যে কারণে থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে বারবার তাদেরকে হিমোগ্লোবিন দিতে হয়, কিলেশন করতে হয়, অনেক রকম সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয়। তাদের ডেফিনিট কোনো কিওর নেই, তার কারণ তাদের মূল প্রবলেমটা হচ্ছে বোন ম্যারোতে তাদের যে হিমোপোয়েটিক স্টেম সেল আছে, সেই স্টেম সেলের মধ্যে মিউটেশন রয়ে গেছে। মিউটেশনটা আমি যতক্ষণ না পর্যন্ত কিওর করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারবো না। সায়েন্টিস্টরা এই জায়গাটাতেই কোয়েশ্চেন করেছে, বায়োটেককে ইউজ করে, এই ক্রিসপার ক্যাস টেকনোলজিটাকে ইউজ করে। তারা দেখেছে ক্রিসপার ক্যাস এই সিস্টেমটাকে অনেকভাবে হার্নেস করা যায়, অনেকভাবে মডিফাই করা যায়। অর্থাৎ এরা যে শুধুমাত্র ডিএনএ কোন একটা পার্টিকুলার অংশ কেটে ফেলে সেটা না, এটা ডিএনএ কোন একটা অংশে কোন একটা নিউক্লিওটাইড বা একগুচ্ছ নিউক্লিওটাইড অ্যাড করতে পারে। এরা একগুচ্ছ নিউক্লিওটাইডকে কেটে বাদ দিয়ে দিতে পারে। এরা কোন একটা প্রোটিনের এক্সপ্রেশনকে বাড়ায় দিতে পারে, প্রোটিনের এক্সপ্রেশনকে কমিয়ে দিতে পারে। তো এই যে মজার যে জিনিসটা, এই জিনিসটা ডিসকভার হয়েছিল 2012 সালের দিকে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া জেনিফার ডোডনার, এদিকে এমআইটি ফেং ঝং, তারা
প্রায় সিমালটেনিয়াসলি এই জিনিসগুলো নিয়ে গবেষণা করে প্রথম দেখালেন যে হ্যাঁ, CRISPR-Cas সিস্টেমকে ইউজ করে আমরা ম্যামালিয়ান সেলের মধ্যে এডিট করতে পারি। তো এটা একটা খুব বিরাট একটা মাইল ফলক ছিল সায়েন্টিফিক কমিউনিটি, কারণ এর আগে আমরা যে এডিট গুলো করার চেষ্টা করতাম সেগুলো ছিল নন স্পেসিফিক। কারণ আমি যে প্রোটিন গুলো সেখানে ইউজ করতাম সেই প্রোটিন গুলো অনেকটা ব্লাইন্ড প্রোটিন, ডিএনএ এর সাথে ওর যে ইন্টারাকশনটা সেটাকে ব্লাইন্ড ইন্টারাকশন বলা হয়। কিন্তু আমি এই CRISPR-Cas CRISPR নামের যে অংশটা সেটা হচ্ছে একটা আরএনএ সেগমেন্ট, এই আরএনএ সেগমেন্টকে ডিজাইন করতে পারি, আমি আগে বলেছি। তো আমি যখন এই আরএনএটাকে ডিজাইন করে দিচ্ছি একদম পার্টিকুলারলি যেইখানে আমার এডিট করা দরকার সেইখানে গিয়ে সে এডিট করতে হবে। আমি যদি এটাকে একটা অ্যানালজির সাথে তুলনা করি সেটা হচ্ছে এরকম যে আমি এক পাতা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ লেখার পরে আমি দেখলাম যে ওরা একটা ওয়ার্ড ভুল হয়ে গেছে, ওই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। এর আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি চোখ বন্ধ করে আন্দাজে একটা জায়গায় কার্সর রেখে ক্লিক করতাম, বেশ কয়েকটা জায়গায় এলোমেলো ভাবে ক্লিক করতাম এডিট করার জন্য। এখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি একবার কার্সরটাকে নিয়ে একদম সরাসরি চোখ খুলে তাকিয়ে যে জায়গাটাতে এডিট করবো সেখানে কার্সরটাকে বসাই এবং আমি সেই জায়গাটাকে এডিট করি। CRISPR-Cas টেকনোলজি এটা হচ্ছে সবচেয়ে একটা আনপ্রেসিডেন্টেড সুবিধা যেটা এখন ইউজ করা হচ্ছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে CRISPR থেরাপিউটিক্স, এটা লিখে সার্চ দিতে পারেন গুগলে, দেখবেন যে কোম্পানি আছে আমেরিকাতে, বেশ কয়েকটা কোম্পানি আছে যারা CRISPR-Cas নিয়ে কাজ করছে। তারা মনে হয় phase 1 ট্রায়াল কমপ্লিট করে ফেলেছে থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে নিয়ে। শুধু থ্যালাসেমিয়া না, আরো অনেক ডিজিজ আছে জেনেটিক, যেমন সিস্টিক ফাইব্রোসিস, এরপরে কিছু ক্যান্সার, এই ডিজিজ গুলোতে, তারপর মাসকুলার ডিস্ট্রফি, ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, এগুলোতে তারা এই CRISPR-Cas কিন্তু অলরেডি ইউজ করছে এবং বেশ কিছু সাকসেসও কিন্তু পাওয়া গেছে। আরেকটা মজার জিন থেরাপি আছে, সেটা হচ্ছে যে মাইক্রো আরএনএ বা শর্ট ইন্টারফারেন্স আরএনএ। এটা যেটা করা হয় সেটা হচ্ছে যে যেটা বললাম যে পার্টিকুলার কিছু জিন ওভার এক্সপ্রেসড হয় কিছু কিছু ক্যান্সারে, ওই জিনগুলোকে যদি আমি সাইলেন্স করে দিতে পারি, তারা যদি বেশি বেশি এক্সপ্রেসড না হয়, বেশি ওই প্রোটিনটা তৈরি না করে, তাহলে আমি ওই ক্যান্সারটাকে কন্ট্রোল করতে পারি। এই টেকনোলজি CRISPR-Cas দিয়ে যেরকম সম্ভব, আবার কিছু আরএনএ যেমন মাইক্রো আরএনএ আছে, ছোট একটা সেগমেন্ট অফ আরএনএ, যে আরএনএটাকে আরএনএ ডিজাইন করা যায়, আরএনএ ডিজাইন করে সিনথেসিসও করা যায় ল্যাবে। ছোট ছোট সেগমেন্ট 100-200 নিউক্লিওটাইড বা নিউক্লিওটাইড পর্যন্ত তৈরি করা যেতে পারে। এটা আমরা তৈরি করে জিন থেরাপি দিতে পারি। আরেক ধরনের থেরাপি আছে যেটাকে আমি বলবো সেলুলার থেরাপি। জিন থেরাপিতে তো আমি একটা বায়োমলিকিউল ইউজ করছি, যেটা আরএনএ বা একটা ডিএনএ বা একটা প্রোটিন কমপ্লেক্সকে ইউজ করছি জিনের মধ্যে ডিফেক্টকে কারেক্ট করার জন্য। আর আরেক ধরনের ট্রিটমেন্ট আছে যেখানে আমি সরাসরি সেলকে ইমপ্লিমেন্ট করব। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে আমাদের যে টেকনোলজিটা, সেই টেকনোলজিটা হচ্ছে আইপিএস সেল। এটার নাম হয়তো অনেকে শুনেছে। এটা ডিসকভারার ডক্টর শিনে ইয়ামানাকা 2012-তেই নোবেল প্রাইজ পেয়েছিলেন। এটার কনসেপ্টটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের বডির যে কোনো সেল সেটা একটা স্টেম সেল থেকে ডিফারেন্সিয়েটেড হয়ে আসে। একটা প্লুরিপটেন্ট সেল, দেন সেটা ডিফারেন্সিয়েট হতে হতে স্কিন সেল হয়, ব্লাড সেল হয়, নিউরন হয়, হেপাটোসাইট হয়, সব ধরনের সেল হয়। এই যে ডিফারেন্সিয়েট হয়, একটা স্টেম সেল যখন ডিফারেন্সিয়েট হতে থাকে, এটা একটা সায়েন্টিফিক ট্রুথ ছিল এতদিন পর্যন্ত যে এটা রিভার্স হয় না, উল্টা দিকে কখনো যায় না। অর্থাৎ একটা সেল ডিফারেন্সিয়েটেড হয়ে একটা স্কিন সেল হয়ে গেছে, এই স্কিন সেল কখনো ওর স্টেম সেলের যে প্রপার্টি সেখানে কখনো ব্যাক করবে না। ডক্টর শিনে ইয়ামানাকা এই জিনিসটাকে চ্যালেঞ্জ করলেন। উনি জানতে চাইলেন যে কোন ফ্যাক্টর গুলো আসলে ডিটারমাইন করে যে একটা স্টেম সেল ডিফারেন্সিয়েটেড হবে এবং ডিফারেন্সিয়েটেড হওয়ার পরে সে আর স্টেম সেলে থাকবে না। উনি দেখলেন যে 4টা ফ্যাক্টর বা 4টা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে, KLF4, SOX2, এর নাম আছে এগুলো, CMYC, OCT4। এই যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর গুলো অ্যাক্টিভ না থাকার কারণে একটা সেল তার স্টেমনেস বা স্টেম সেলের যে প্রপার্টি সেটাকে হারায়। উনি যেটা করলেন সেটা হচ্ছে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলোকে উনি আর্টিফিশিয়ালি তৈরি করলেন ল্যাবে। এটা তৈরি করা যায়, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এক ধরনের প্রোটিন, কাজে এটা তৈরি করা যায়। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলোকে একটা ককটেইলের মতো করে উনি সেলের মধ্যে ইনসার্ট করালেন এবং উনি লক্ষ্য করলেন যে এই সেলগুলো আবার তাদের স্টেম সেলের যে প্রপার্টি সেই প্রপার্টি গুলো ফেলে দেয়, অর্থাৎ তারা স্টেম সেলের যে প্রপার্টি অর্থাৎ তারা রিনিউয়াল হয়
এবং বিভিন্ন ধরনের সেলে তারা কনভার্ট হতে পারে, সেই প্রপার্টিটা তারা ফিরে পেল। এই প্রসেসটাকে বলা হয় রিপ্রোগ্রামিং অফ সেল। এবং যেহেতু এখানে উনি প্লুরিপটেন্ট স্টেম সেলের প্রপার্টিকে ইনডিউস করা হয়েছে, যেটাকে ওনারা নাম করলেন ইনডিউসড প্লুরিপটেন্ট স্টেম সেল, বা সংক্ষেপে আমরা আইপিএস সেল বলি। আইপিএস সেলের যে মজাটা সেটা যে ছবিটা এখানে দেখা যাচ্ছে, যে একটা সেলকে যখন আমি আইপিএস সেলে কনভার্ট করব, এটা যেহেতু এখন স্টেম সেল, ওকে আমি সব ধরনের সেলে কনভার্ট করতে পারি। ওকে আমি নিউরনে কনভার্ট করতে পারি, ওকে আমি প্যানক্রিয়াটিক বিটা সেল করতে পারি, ওকে আমি অ্যাডিপোসাইট করতে পারি, কার্ডিওমাইসাইট করতে পারি, এভরি টাইপ অফ সেল আমরা তৈরি করতে পারি। এবং এতদিন প্রায় এই সেলটা ডিসকভারের প্রায় 13 বছর 14 বছর পার হয়ে গেছে। এবং আমি যদি এনসিবিআই তে সার্চ করি, পাবমেডে সার্চ করি, তাহলে সব ধরনের সেল তৈরি করার যে প্রসিডিওর, অর্থাৎ কোন কোন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বা জিনকে অ্যাক্টিভেট করলে ওই সেলটাতে সে কনভার্ট হবে, সেই প্রোটোকল আমি এখন পেয়ে যাব। এটার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে এটা দিয়ে ডিজিজ মডেলিং করা যায়। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন যে খুব ডিজিজ আছে যেগুলো সম্পর্কে সহজে জানতে পারতাম না। যেমন একটা লোককে আমি একটা সহজ একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যেটা করছে সেটা হচ্ছে যে অটিজম, রাইট? অটিজম একটা নিউরোলজিক্যাল কন্ডিশন, যেখানে সেল সিগন্যালিং বা নিউরনের মধ্যে সিগন্যালিং এর কিছু কিছু অসামঞ্জস্যতা দেখা যায়। অটিজম কেন হয় সেটা অনেক রকম থিওরি আছে, প্রবাবিলিটি আছে। এবং এটা সম্পর্কে জানার জন্য সায়েন্টিস্টরা যেটা করতো সেটা হচ্ছে অটোপসি করতো। অর্থাৎ একটা পেশেন্ট যে অটিজম ছিল, মারা গেছে, তার ব্রেন নিয়ে গবেষণা করতাম। কিন্তু এটাতে অসুবিধা যেটা, যে ওই ব্রেনটা ওই পেশেন্টের লাইভ অবস্থায় থাকার সময় কি কি ইন্টারাকশন হতো এটা জানার কোনো সম্ভাবনা নেই। তো আইপিএস সেলের সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমার একটা পেশেন্ট যার অটিজম আছে বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে এখন, যার এইচডি আছে, সেখান থেকে তার আমি স্কিন সেল নিব। এই স্কিন সেলের মধ্যে তার তার জিনোমিক কোড কিন্তু সেম। বডির প্রত্যেকটা শরীরে কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু জিনোম সেম, এক্সপ্রেশন ডিফারেন্ট কিন্তু জিনোম সেম। আমি স্কিন সেলটা নিব, স্কিন সেলটা নিয়ে ওটাকে আমি আইপিএস সেলে কনভার্ট করব, এরপর ওটাকে আমি ওর নিউরনে কনভার্ট করব, এবং আমি ল্যাবের মধ্যে এটাকে 3 ডাইমেনশনাল কালচার করব। কালচার করার পরে এটা একটা অর্গানয়েড, একটা একটা স্ট্রাকচার পাবে, অর্থাৎ ওর একটা মিনি ব্রেইনের মতো পরিণত হবে। এটা গুগল করে অনেকে দেখতে পারেন যদি ইন্টারেস্ট আছে, যে অর্গানয়েড বা মিনি ব্রেইন, স্ট্যানফোর্ড মিনি ব্রেইন, এটা দিয়ে সার্চ করে দেখতে পারেন। এখন আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে এই মানুষটা বেঁচে আছে, যার এজ সে বেঁচে আছে, কিন্তু তার ব্রেনের মধ্যে কি ধরনের নেটওয়ার্ক আছে, তার কিভাবে ইন্টারাক্ট করছে, সেই জিনিসটার একটা অংশ, একটা শ্যাডো আমি এখানে তৈরি করতে পারলাম। এটা একটা খুব একটা বিরাট ব্যাপার। এরকম অনেক ডিজিজ আছে যেগুলো, যেমন আলঝেইমার্স এর ক্ষেত্রে, পার্কিনসনিজমের ক্ষেত্রে, ইভেন ক্যান্সারের ক্ষেত্রেও, যে বডির মধ্যে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না আনটিল আমি ওটাকে ওখান থেকে বের করে এনে কেটে দেখতে পাচ্ছি, এবং সেটা লিভিং একটা হিউম্যানের ক্ষেত্রে সম্ভব না। কিন্তু আইপিএস সেল দিয়ে এটা ডেফিনেটলি, এটা একটা সবচেয়ে বড় এটার অ্যাপ্লিকেশন। নাম্বার 2 অ্যাপ্লিকেশন হচ্ছে যে রিজেনারেটিভ মেডিসিন, অর্থাৎ এটা একটু পরের অংশে আছে, এটা পরের অংশে আছে, সেটা হচ্ছে যে একটা অর্গান যেটা ডিজেনারেট হয়ে গেছে, ধরা যাক যে একটা মানুষের কোন একটা লিভারের কোন একটা অংশ ড্যামেজ আছে, বা আমাদের যে রেনাল ফেইলিওর হয়, সেই রেনাল ফেইলিওর হওয়ার কারণে রেনাল সেলগুলো যে ড্যামেজ হয় সেটা কিন্তু ইরিভার্সিবল, ওটাকে রিভার্স করা যায় না। ওই জায়গাগুলোতে কিন্তু আমরা এই আইপিএস সেলকে ইউজ করতে পারি। এটা এবং আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, এটা যাদের ইন্টারেস্ট আছে তারা পড়ে দেখতে পারে। সেলোথেরাপির একটা মজার জিনিস আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে ইমিউনোথেরাপি, যেটার কারণে আসলে 2018-তে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ইমিউনোথেরাপির কারণে ক্যান্সারে। এখানে আমি একটু স্পেশালি যে জিনিসটাকে নিয়ে আসছি সেটাকে বলা হয় কার টি সেল বা কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর। এখানে যেটা করা হয়, ছবিটা যদি আমরা একটু সরাসরি দেখি, এটা হচ্ছে যে একটা এই পেশেন্টের ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হলে আসলে যেটা হয় যে আমাদের বডির যে টি সেল আছে, CD8 পজিটিভ টি সেল, যেটা সেই টি সেলের কাজ হচ্ছে সে টিউমারকে ডিটেক্ট করে। কিন্তু আমাদের বডিতে ক্যান্সার তখনই হয় যখন এই ক্যান্সার সারফেসের যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনকে এই টি সেল ডিটেক্ট করতে পারে না। তো আমি যেটা করলাম, তার মানে এই টি সেলটা হচ্ছে আনএডুকেটেড, এটাকে বলে আনএডুকেটেড টি সেল। আমি কি করব, আমি এই পেশেন্টের বায়োপসি নিব, বায়োপসি নিয়ে ওর ওই ক্যান্সারটার আমি জেনোম অ্যানালিসিস করব, এবং অ্যানালিসিস করে আমি দেখবো যে ওই সেল সারফেসের মধ্যে কি কি রিসেপ্টর আছে। আমি যেটা করব সেটা হচ্ছে ওই রিসেপ্টরের যে কোড
জেনেটিক কোড সেটা আমি জানি, সেটাকে আমি কাটতে পারি, সেটাকে আমি কেটে এই টি সেলের মধ্যে ইনসার্ট করব। তো এই টি সেলের মধ্যে ইনসার্ট করলে যেটা হবে সেটা হচ্ছে যে এই টি সেলের সেল সারফেসে ওই রিসেপ্টর মানে ক্যান্সারের সারফেসে যে অ্যান্টিজেন আছে সেটাকে ডিটেক্ট করার জন্য যে রিসেপ্টর, সেই রিসেপ্টরটা তৈরি হবে এই টি সেলের বডিতে। এবং এই টি সেলটাকে আমি আলটিমেটলি যেটা করব যে একটা ব্লাডের মানে ট্রান্সফিউশনের মাধ্যমে বডিতে আবার ব্যাক করিয়ে দিব, এবং এই টি সেলগুলো ওই ক্যান্সারটাকে সে ডিটেক্ট করবে এবং সেটাকে টিউমার সাপ্রেস করবে। তো এটা একটা খুব মানে ইমিউনোথেরাপির একটা ইমিউনোথেরাপিতে আরো অনেক ধরনের টেকনোলজি আছে, এটা একটা টেকনোলজি যেটা ইউজ করা হয়, কার টি সেল বলা হয়, কাইমেরিক অ্যান্টিজেনিক রিসেপ্টর। আর আরেকটা যেটা বলছিলাম যেটা এটাও রিজেনারেটিভ মেডিসিনের একটা পার্ট, সেটা হচ্ছে 3D বায়োপ্রিন্টিং। 3D বায়োপ্রিন্টিং এটা কিন্তু এখন একটা রিয়েলিটি। এটা কিন্তু একটা সময় আমরা চিন্তা করতাম যে 3D প্রিন্টিং, তো এটা আমরা এখন দেখি যে আমরা আমরা প্রিন্টারে তো সবসময় 2D প্রিন্ট করা হয়, 3D অর্থাৎ 3D একটা স্ট্রাকচারকে ছবি তুলে আমি যদি দিয়ে দিই, সেটাকে স্ক্যান করে মেশিনটা ওর মধ্যে যে কম্পাউন্ড যেটা আমি দিয়ে দিব সেটাকে ইউজ করে ওই 3D স্ট্রাকচারটাকে বানাতে পারবে। মজার ব্যাপার হচ্ছে এখানে যে ইঙ্কটা ইউজ করা হয়, সেই ইঙ্কটা আমি যদি বায়ো ইঙ্ক দিই, এবং এক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে হিউম্যান কন্ড্রোসাইট, হ্যাঁ, নন সেলুলোজ বেস অর্থাৎ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কিছু কন্ড্রোসাইট যদি আমি ইঙ্ক হিসেবে ইউজ করি এই প্রিন্টারটা, যেটাকে আমি বায়ো ইঙ্ক বলবো, তখন এই জিনিসটা কিন্তু একটা 3D বায়ো প্রিন্টারে কনভার্ট হবে। এবং এটাকে যদি আমি ইনপুট হিসেবে আমি এরকম একটা কানের মডেল দিয়ে দিই, এরকম একটা কান বানিয়ে দিতে হবে, আমাকে দেখুন এরকম একটা কান বানিয়ে দিতে হবে। এরকম হার্ট মডেল করা যায়, ব্রেন ব্রেন মডেল করা যায়, কিডনি মডেল করা যায়, এবং সায়েন্টিস্টরা এখন ট্রাই করে করে দেখতেছে যে 3D বায়ো প্রিন্টিং করে আমরা আসলেই একদম আর্টিফিশিয়াল কিডনি একটা বানিয়ে ফেলতে পারি। এটা কিন্তু খুবই পসিবল, এবং নেক্সট ডিকেডসে সম্ভবত এই টেকনোলজি গুলো ট্রায়ালে চলে আসবে, হয়তো অ্যাপ্লিকেশন অনেক 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 কান্ট্রিতে চলে আসবে। ফার্মাসিউটিক্যাল যে শিফটিং, সেটা একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জেনোমিক মেডিসিন। এখানে আমি একটা মজার কার্ভ ফার্স্টে দেখাবো। এটা হচ্ছে যে আমরা সবাই এই প্রজেক্টটার নাম শুনেছি, সেটা হচ্ছে যে হিউম্যান জিনোম প্রজেক্ট। 1990 সালের দিকে যেটা শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে এটা টার্গেট করেছিল সায়েন্টিস্টরা যে আমাদের মানুষের শরীরে যে ডিএনএ আছে, যে ডিএনএর মধ্যে 6.2 বিলিয়ন নিউক্লিওটাইড আছে। নিউক্লিওটাইডের সিকোয়েন্স কি, অর্থাৎ আমরা তো জানি 4 ধরনের নিউক্লিওটাইড আছে, এ টি সি জি, কোনটার পরে কোনটা সাজানো আছে এই একটা সেলের একটা নিউক্লিয়াসের মধ্যে, সেটা জানার একটা প্রজেক্ট শুরু হয়েছিল 1990 সালের দিকে। এবং এই প্রজেক্টটা 10 বছর ধরে চলে। এটা পার্টিসিপেট করে কয়েকটা কান্ট্রির সায়েন্টিস্টরা, ইউএস, ইউরোপ এবং জাপানে অবভিয়াসলি। এবং এই 10 বছর পরে আমরা হোল সিকোয়েন্সটা প্রথমবারের মতো 2001 সালের দিকে এটা পাবলিশ হয়। এই প্রজেক্টটাতে খরচ হয়েছিল প্রায় 100 মিলিয়ন ইউএস ডলার। এখানে যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর পরবর্তীতে একটা একটা মানুষের হোল জিনোম, হিউম্যান হোল জিনোম সিকোয়েন্স করার জন্য খরচটা কিভাবে করে আস্তে আস্তে কমে আসছে। এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে 2007-এর পরে একদম একটা স্টিপ একটা কার্ভ এইভাবে করে নেমে আসছে। তার কারণ 2007-এর পরে এই 2007-এর আগে যে টেকনোলজিটা ইউজ করা হতো ওটাকে বলা হতো স্যাঙ্গার সিকোয়েন্সিং। কার্ল ফ্রেডরিক স্যাঙ্গার একজন বায়োকেমিস্ট, ব্রিটিশ বায়োকেমিস্ট, উনি কিন্তু দুইটা নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি যে টেকনিকটা দিয়েছিলেন এটা হচ্ছে স্যাঙ্গার সিকোয়েন্সিং 80-এর দশকে। ওটা ইউজ করেই হচ্ছে হিউম্যান জিনোম সিকোয়েন্সিংটা করা হতো। ওটার খরচও বেশি ছিল এবং সময়ও বেশি লাগতো। 2007-এর পরে আমরা যে টেকনোলজিতে পেলাম সেটাকে বলা হয় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা সিকোয়েন্সিং বাই সিনথেসিস টেকনোলজি, এসবিএস টেকনোলজি। এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এ আমার খরচ অনেক কমে গেল এবং টেকনোলজিটাতে আমার টাইম অনেক কম সময় লাগতে শুরু করলো। আমরা যদি এখানে আগাতে থাকি তাহলে 2019 পর্যন্ত কার্ভ এখানে আছে। আমরা এটা দেখবো যে পার হিউম্যান জিনোম সিকোয়েন্স করতে খরচটা 1000 থেকে নেমে প্রায় $100 কাছাকাছি চলে আসে। অর্থাৎ আমেরিকাতে যদি কারো পকেটে $100 থাকে সে তার হোল জিনোম সিকোয়েন্স করে নিতে পারবে, এবং এরকম অনেক অনেক কোম্পানি আছে যারা হোল জিনোম সিকোয়েন্স করে দিতে। এটা একটা ইনফরমেশন। আরেকটা আমাদের ইনফরমেশন হচ্ছে যে প্রথম হিউম্যান জিনোম সিকোয়েন্স করতে সময় লেগেছিল 10 বছর।
এখন এই সময় এসে হিউম্যান জিনোম সিকোয়েন্স করতে সময় লাগে। আমি যদি আজকে আমার ব্লাড স্যাম্পল দিই বা ইভেন যে নেজাল সোয়াব দিই, আমি রেজাল্ট পাবো 72 ঘন্টায়, 3 দিনে। এটা সম্ভব হচ্ছে আসলে এই ধরনের মেশিনের কারণে। এই যে আমরা মেশিনটা দেখতে পাচ্ছি আইসেক 100, একটা বেঞ্চ টপ একটা মেশিন, অনেকটা ইয়ের মতো দেখা যাচ্ছে আমাদের অফিসে যে ফটোস্ট্যাট মেশিন থেকে সেরকম দেখা যাচ্ছে। এই মেশিনটা দিয়ে কিন্তু এখন সম্ভব আমাদের হোল জিনোম জানা। আচ্ছা, হোল জিনোমের গল্পটা কেন বললাম, এটা বলার কারণটা হচ্ছে যে এই জিনিসটা আমাদের একটা নতুন সম্ভাবনার দুয়ারকে আসলে খুলে দিচ্ছে, সেটা হচ্ছে জেনোমিক মেডিসিন। এটা করার ফলে যে সুবিধাটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এতক্ষণ এই যে আমরা যে বললাম যে প্রত্যেক হিউম্যানের জিনোমের মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স আছে, এবং এই ডিফারেন্সটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে, যেমন ক্যান্সার। যেমন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে লাং ক্যান্সার হলো। লাং ক্যান্সারের আমরা অনেক ধরনের ওটা ক্লাসিফিকেশন আছে, স্টেজিং আছে, বায়োপসি আছে। দুজনেরই কি বলে ওটা, স্মল সেল ক্যান্সার হলো। দুটাই স্মল সেল ক্যান্সার, দুটোই স্টেজিং একই রকম। কিন্তু আমি যদি সিকোয়েন্সিং করি তাহলে দেখবো যে দুইটাতে দুই ধরনের জিনের এক্সপ্রেশন বেশি, এবং এই দুইটাতে দুই ধরনের জিনের এক্সপ্রেশন হওয়ার কারণে পেশেন্ট এ তে যে মেডিসিনটা কাজ করবে, পেশেন্ট বি তে সেই মেডিসিনটা কাজ করবে না, অন্য একটা মেডিসিন কাজ করবে। তাহলে এই যে এত প্রিসাইজ হয়ে গেল যে জিনিসটা, যে এই পেশেন্ট এর ক্ষেত্রে এই মেডিসিনটা কাজ করবে, পেশেন্ট বির ক্ষেত্রে এই মেডিসিনটা কাজ করবে, এই আমি যে প্রিসাইজ করে দিতে পারলাম, এই অ্যাসপেক্টটাকে বলা হচ্ছে প্রিসিশন মেডিসিন। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি সহজ একটা অ্যানালজি দিই, সেটা হচ্ছে যে আমি যদি দোকানে যাই, দোকানে যে আমি একটা শার্ট কিনে নিয়ে আসি, এটা হচ্ছে যে শার্টটা আগে থেকেই বানানো, আমি যে ট্রায়াল দিলাম যে আমাকে ফিট করলো কিনা, এরপর আমি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কি আমরা যে মেডিসিন ইউজ করি সেটা, যে আমরা ড্রাগ নিলাম, কাজ করলো কি করলো না, ওকে চেঞ্জ কর আরেকটা নিলাম। প্রিসিশন মেডিসিন হচ্ছে উল্টাটা। প্রিসিশন মেডিসিন হচ্ছে আমি দোকানে গেলাম, গিয়ে কাপড় দিয়ে আসলাম, দিয়ে টেলারকে বললাম এটা হচ্ছে আমার শার্টের মাপ, এই মাপ অনুযায়ী আমাকে শার্ট তৈরি করে দিবেন। আমি জানি যে আমাকে যে শার্টটা ডেলিভারি দিবে সেই শার্টটা আমার অবশ্যই গায়ে লাগবে। কাস্টমাইজড একটা প্রসেস। প্রিসিশন মেডিসিন আসলে সেই সুবিধাটা আমাদেরকে দেয়, এবং এটা ডেফিনেটলি সম্ভব হয়েছে আমরা জিনোম সিকোয়েন্সিং করতে পারি। ক্যান্সার যেরকম কাজে লাগে, অটোইমিউন ডিজিজের কাজে লাগে, ইনফেকশাস ডিজিজের কাজে লাগে। যেমন এই যে আমরা এখন যে ভাইরাস বা ব্যাকটেরিয়া ডিটেক্ট করছি, এটা মলিকুলার ডিটেকশন যেটা, সেটা কিন্তু জিনোমিক সিকোয়েন্সিং মাধ্যমে অনেক সহজে, প্রিসাইসলি এবং অনেক স্পেসিফিক ভাবে করা সম্ভব। আরেকটা অ্যাসপেক্ট যেটা বলছিলাম, ফার্মাকোজেনোমিক্স, অর্থাৎ ওই যে কোন ড্রাগ কার জন্য কাজে লাগবে এটাকে ডিফাইন করা, সেটা কিন্তু একটা ফার্মাকোজেনোমিক্স এটাকে বলা হয়। এটাও কিন্তু জেনোমিক মেডিসিনের একটা অ্যাসপেক্ট। আচ্ছা, তো আমরা তখন যেটা আসলে দেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের গতানুগতিক যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের যে চিন্তাটা, সেটা আসলে গত 10 বছর ধরে কিভাবে করে চেঞ্জ হচ্ছে এই বায়োটেকনোলজি অ্যাডভান্সমেন্টের কারণে, এবং আগামী 10 বছরে আসলে আরো কিভাবে করে চেঞ্জ হবে এবং অ্যাপ্লিকেশন গুলো মানুষের ঘরে ঘরে পৌঁছাতে শুরু করবে, সেটার একটা ট্রেলারের মতো বলা যেতে পারে। আমি এখন যেটা নেক্সট যেটা ডিসাইড করব সেটা হচ্ছে যে মেডিকেল বায়োটেকনোলজিতে আসলে আমাদের ক্যারিয়ার অ্যাসপেক্ট কি কি আছে সেটা করার আগে একটু কোশ্চেন দেখে আসি যে কারো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, প্রোভাইড দ্য লিঙ্ক লেটার, ওকে, ঠিক আছে, দিয়ে দিব। অ্যাপ্লিকেবল ভ্যাকসিন নিয়ে কিছু বলেন। আচ্ছা, এটা এখনো কেন ভ্যাকসিন ফিক্স করা যাচ্ছে না? আচ্ছা, ওকে, ভ্যাকসিন ফিক্স করা যাচ্ছে না, এটা আসলে এখানে একটা ব্যাপার আছে। ভ্যাকসিনের বিষয় যেটা বললাম যে 3 ধরনের ভ্যাকসিনের কথা আমি সোফার বলেছি, আরএনএ ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন, আর সাবইউনিট ভ্যাকসিন। এখানে ফিক্স করার বিষয়টা কি যে 3 ধরনের ভ্যাকসিনের কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন এমআরএনএ ভ্যাকসিনের, আরএনএ বা ডিএনএ ভ্যাকসিনের সুবিধা যেটা, যে এটা তৈরি করা খুব সহজ এবং খুব কুইক, এটা খুব সহজে তৈরি করা যাবে। কিন্তু অসুবিধাটা যেটা, যে এটা বডিতে যাওয়ার পর বডি কিভাবে রেসপন্স করবে সেটা জানার জন্য আমার মানে ওয়েট করতে হবে।
অর্থাৎ এই যে আজকে যে যে মানুষগুলোকে ভ্যাকসিন ট্রায়াল দেওয়া হচ্ছে দেখে প্রায় 2 থেকে 3 মাস এবং কাউকে 6 মাস পর্যন্ত অবজার্ভ করবে তাদের ইমিউন রেসপন্সটাকে দেখার জন্য। তো এই জিনিসটা না জেনে আমি আসলে ভাইরাসটা ওই ভ্যাকসিনটা কাজ করছে কিনা সেটা কিন্তু বলতে পারবো না। এটা একটা অসুবিধা। আবার সাব ইউনিট ভ্যাকসিনের যেটা সাব ইউনিট ভ্যাকসিন অলমোস্ট একই রকম একটা ব্যাপার। কাজেই এই যে মানে কোন ভ্যাকসিনটা এখনই কাজ করবে সেটা সেটা আসলে এই মুহূর্তে বলে দেওয়া সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমি ওটাকে ট্রায়ালে নিচ্ছি। সে কারণে আসলে ট্রায়ালটা করা শুরু হয়ে গেছে। অতএব ট্রায়াল শেষ হওয়া পর্যন্ত এটা ওয়েট করতেই হবে যে কোন ভ্যাকসিনটা বেশি কাজ করছে, মানে বেশি ইফেক্টিভলি কাজ করছে, এটা একটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছে আব্দুল আল খালিদ, অনেকে বলছে করোনা বারবার জেনেটিক মিউটেশন করছে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। জেনেটিক মিউটেশন একটা বিষয় আমি একটু জানাই রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু জানি অলরেডি, সেটা হচ্ছে যে মিউটেশন মানেই কিন্তু একটা জিনিস আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেল এরকম না। মিউটেশন হয় তার কারণ যখন একটা সেল থেকে আরেকটা সেল রেপ্লিকেট করে, ডিএনএ রেপ্লিকেশন যে প্রসেস, সেই ডিএনএ রেপ্লিকেশন প্রসেসে কিছু ইনবিল্ট এরর থাকে। ডিএনএ রেপ্লিকেজ যে পলিমারেজ এনজাইম সেটার কারণে। তো মিউটেশনটা একটা খুব ন্যাচারাল একটা প্রসেস। মিউটেশন মানেই কিন্তু সেটা খারাপ সেরকম কিন্তু না, কারণ আমরা জানি কিছু মিউটেশন আছে যেগুলোকে বলা হয় ননসেন্স মিউটেশন, অর্থাৎ মিউটেশন হয়েছে ঠিকই কিন্তু অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সে কোনো চেঞ্জ হয়নি, অথবা মিউটেশন হচ্ছে এমন কোনো একটা জায়গায় একটা জিনের রিজিয়নে যেটা আসলে কোনো প্রোটিনকে কোড করে না। কাজে এটার কারণে আসলে যেটা হয় যে স্ট্রেইন টু স্ট্রেইন ভ্যারিয়েশন হয় এই মিউটেশনটার কারণে, কিন্তু এটা আসলে কোনো খুব একটা বড় কোনো ইফেক্ট দেখা যায় না। যখন ভ্যাকসিন ডিজাইন করা হয় বা একটা ওষুধ ডিজাইন করা হয় তখন আসলে যে জিনিসটাকে খুব লক্ষ্য রাখা হয় সেটা হচ্ছে যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার যে অংশটাকে সে টার্গেট করবে সেই টার্গেট রিজিয়নটা কতখানি কনজার্ভড আছে। যে কারণে আমরা দেখবো যে এইচআইভির ভ্যাকসিন পাওয়া খুব মুশকিল, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন পাওয়া খুব মুশকিল, কারণ এটার যে টার্গেট রিজিয়ন সেটা এত বেশি চেঞ্জ হয়ে যায় যে এই বছরের ভ্যাকসিন আগের বছর ব্যবহার করছে না। কিন্তু করোনার ক্ষেত্রে যেটা আমি দেখলাম যে করোনার ক্ষেত্রে একটা সুবিধা যে স্পাইক প্রোটিন, যেটা এই স্পাইক প্রোটিনটা অনেক বেশি কনজার্ভ, অর্থাৎ স্পাইক প্রোটিনের মধ্যে খুব একটা বেশি ভেরিয়েশন হয় না, যেটুকু হয় সেটা টলারেবল, অর্থাৎ সেটা আমার যে টার্গেট করবে যে এজেন্টটা ভ্যাকসিনটা সেটা টলারেট করতে পারে। অর্থাৎ করোনাতে মিউটেশন হচ্ছে অনেকবার, এটা ঠিকই, কিন্তু এটা খুশি সংবাদ যে ভ্যাকসিন তৈরিতে বা অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরিতে সেটা হয়তো অতটা ইফেক্ট করবে না, এটা একটা। আচ্ছা, আবু নাইম বাইজিদ জিজ্ঞেস করছে গণস্বাস্থ্যের র্যাপিড টেস্টিং কিট নিয়ে কিছু বলেন স্যার। আচ্ছা, আমি স্যার না বললে চলবে। আহ, এটা নিয়ে সম্ভবত প্রচুর ডিসকাশন গবেষণা হয়ে গেছে ইতিমধ্যে, প্রচুর মতামত পক্ষ বিপক্ষ আছে। আমি আসলে ডিবেটে যাব না, কিন্তু যে কোনো র্যাপিড টেস্টিং কিটেরই যে বিষয়টা সবসময় ওই যে আগে থেকে বললাম যে এটার দুইটা জিনিস সবসময় দেখতে হয়, একটা হচ্ছে স্পেসিফিসিটি আর একটা হচ্ছে সেন্সিটিভিটি। এই দুটো ট্রায়াল করে না বলা পর্যন্ত কখনোই ওই জিনিসটা কতখানি কাজ করছে এটা বলা যায় না। তবে আহ, পরিস্থিতি বিবেচনায়, হ্যাঁ, যে আহ, কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কাজে এটা আমি 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 ধরে নিলাম, আমি জানি না, আমি ধরে নিলাম যে এটার এফিকেসি আছে 85%, কথার কথা আমি জানি না। আমি যদি এটা ধরেও নেই তারপরেও কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে এই কারণে যে এটা অ্যাটলিস্ট আমাকে কিছু আইডিয়া দিবে। মানে একটা হচ্ছে যে আমি একদম কিছু জানি না, হ্যাঁ, আর একটা হচ্ছে যে এটা আমাকে একটা আইডিয়া বা একটা স্ক্রিনিং এর একটা সুযোগ দিচ্ছে যে কিছু মানুষকে আইডেন্টিফাই করার জন্য, কারণ এখানে আইসোলেশন এবং কোয়ারেন্টাইন করা বা কন্ট্যাক্ট ট্রেসিং করা এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেহেতু এটা সে সুযোগ দিচ্ছে, কাজে আমার মনে হয় যে এই র্যাপিড টেস্টিং এর সুযোগটা ইউজ করা উচিত। র্যাপিড টেস্টিং এর কিন্তু আরো আরো অনেক অনেক প্রসিডিউর আছে, সেগুলো নিয়েও কিন্তু আরো অনেকে কাজ করতে পারে। গণস্বাস্থ্য যেটা ইউজ করছে সেটা হচ্ছে অ্যান্টিবডি বেসড, অর্থাৎ আমি আমি ইনফেক্টেড হলে আমার বডিতে যে অ্যান্টিবডি তৈরি হবে সেই অ্যান্টিবডিটাকে সে ডিটেক্ট করবে। যে কারণে এটার অসুবিধা হচ্ছে যে একজন ইনফেক্টেড হওয়ার প্রথম 3-4 দিনের মধ্যে রেজাল্ট পাবে না, কিন্তু সুবিধাটা হচ্ছে যে এটা যে খুব কুইকলি আমাকে রেজাল্ট দিতে পারবে এবং এটা কষ্ট ডেফিনেটলি খুব কম হবে। আচ্ছা, রাহবারুদ্দিন জিজ্ঞেস করছে যে ইজ ইট পসিবল টু মেক সিঙ্গেল ভ্যাকসিন which may work for all the regions of the world considering the different immune response? হ্যাঁ, সম্ভব। এটা যেটা বললাম ওই যে ডিফারেন্ট স্ট্রেন যেটা আছে, ইতালির যে স্ট্রেন
চায়নার যে স্ট্রেইন বা আমেরিকার যে স্ট্রেইন, এই সাবকন্টিনেন্টের যে স্ট্রেইন, এই স্ট্রেইনগুলোর মধ্যে কম্পেয়ার করে দেখা গেছে যে স্পাইক প্রোটিন যে অংশটা, সেই স্পাইক প্রোটিনটা মোর অর লেস কনজার্ভ। অর্থাৎ ইউএসএ তে যদি ভ্যাকসিনটা সাকসেসফুল হয়, মোটামুটি ভাবে বলা যাবে যে এটা 98% ক্ষেত্রে বা 99% ক্ষেত্রে বাংলাদেশেও সাকসেসফুল হবে, এটা চায়নাতেও সাকসেসফুল হবে। এটা ওকে। সেকেন্ড টাইম ইনফেক্টেড হচ্ছে অনেকে, মুসাব্বির সিএম জিজ্ঞেস করছে সেকেন্ড টাইম ইনফেক্টেড হচ্ছে অনেকে, এর কারণে কি ভ্যাকসিন এন্ড মেডিসিনের ইফেক্টিভনেস কমে যাবে? না, এটা খুব একটা কমে যাওয়ার কথা না, কারণ এটা অন্য যে কোনো ইনফেকশাস ডিজিজের মতোই। হ্যাঁ, যে আমরা প্রতি বছরই অলমোস্ট একবার দুইবার করে ইনফ্লুয়েঞ্জাতে এফেক্টেড। হ্যাঁ, কিন্তু এটার কারণে কিন্তু আমাদের ইমিউনিটি কমে না, বরং অনেক সময় আরো বেড়ে যায়। তো কেউ সেকেন্ড টাইম ইনফেকশন মানেই যে তার ইমিউনিটি কম সেরকম না বিষয়টা। এটা এরকম হতে পারে যে সে তার ভাইরাল লোড, অর্থাৎ এখানে আসলে একটা যুদ্ধের মতো, ইমিউনিটির সাথে ভাইরাসের যুদ্ধ। কাজে এখানে শুধুমাত্র ইমিউনিটি দুর্বল হলেই মানুষটা হেরে যাবে তা কিন্তু না। ভাইরাসটাও ডেফিনেটলি অনেক শক্তিশালী, যে কারণে সে জিতে যেতে পারে। এখানে ভাইরাল লোড একটা ব্যাপার। ভাইরাসের ভিরুলেন্স, যেটা আমি বললাম, ভিরুলেন্স মাপার অনেকগুলো ইন্ডিকেটর আছে, যেমন একটা হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ ইনফেকশন, সেটার উপর ডিপেন্ড করে, বা ভাইরাল লোড কত কি কনসেন্ট্রেশনে ভাইরাস। যেমন আমি যদি একটা ভাইরাসকে তুলে এনে একজনের নাকে দিয়ে দিই, সেটা ডিজিজ নাও করতে পারে, কিন্তু 100টা ভাইরাস ডেফিনেটলি ডিজিজ করতে পারে। কাজে এখানে অনেক ধরনের ফ্যাক্টর আছে, জানা ফ্যাক্টর, অজানা ফ্যাক্টর। কাজেই এটা আসলে একদম চট করে বলে দেওয়া কঠিন ইমিউনিটি সম্পর্কে কোনো কথা, যে এটা এরকম ডেফিনেটলি এরকম হবে বা এরকম হবে না এরকম। আরেকটা প্রশ্ন নিয়ে আমি মনে হয় আমার লাস্ট অংশটা শেষ করে এই সেশনটা কমপ্লিট করতে পারি। সিমটোমেটিক ট্রিটমেন্ট, অনুপম দাস জিজ্ঞেস করছে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে কি প্রিভেন্ট করা পসিবল? না, সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে আমি আসলে যে সিমটমটা হচ্ছে ওই সিমটমটাকে আসলে সাপ্রেস করতে পারি। যেমন কারো মায়ালজিয়া হচ্ছে, আমি তাকে এনএসএইড দিতে পারি, মরফিন দিতে পারি খুব বেশি। কারো ইমিউনো সাপ্রেসেন্ট এজেন্টস দিতে পারি, সেটা ওই সিমটমটাকে কিওর করবে, কিন্তু এটা ডেফিনিটিভ কিওর না, ডেফিনিটিভ কিওর না। সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে প্রিভেন্ট করা পসিবল। প্রিভেনশনের জন্য আমার ডেফিনেটলি ভ্যাকসিন লাগবে। ভ্যাকসিন ছাড়া এটা প্রিভেন্ট করা যাবে না। একটা তো হচ্ছে যেটা পাবলিক হেলথ অ্যাসপেক্ট থেকে প্রিভেনশন, যে ক্লিনলিনেস, সোশ্যাল ডিস্টেন্সিং, সেটা বাদে আমি যদি বায়োটেকনোলজি পার্সপেক্টিভে চিন্তা করি, প্রিভেনশনের অনলি অ্যান্সার হচ্ছে ভ্যাকসিন। ওকে, আমি আমার সেগমেন্টের নেক্সট অংশটা তাহলে যাই। সেটা হচ্ছে যে অনেক কিছু বুঝলাম যে বায়োটেকনোলজি দিয়ে আমরা প্রায় বিশ্ব জয় করে ফেলছি, এরকম একটা অবস্থা। কিন্তু কথা হচ্ছে যে আমরা এখানে বেশিরভাগই মেডিকেল গ্রাজুয়েট হয়েছি। আমাদের আসলে কি ধরনের স্কোপ আছে বায়োটেকনোলজিতে কাজ করার বা বায়োটেকনোলজি নিয়ে কাজ করার, সেটা হচ্ছে কিছু কাজের ক্ষেত্র আমি এখানে আইডেন্টিফাই করেছি। যেমন একটা হচ্ছে মলিকুলার ডায়াগনস্টিক, যেটা বললাম যে ক্যান্সার ডিটেকশন করা বা এটা ইনফেকশাস এজেন্টকে ডিটেক্ট করা। এটা মলিকুলার টেস্টিং অনেক বেশি স্পেসিফিক, অনেক বেশি কুইক, সেখানে বায়োটেকের একটা সুযোগ আছে। তো মলিকুলার ডায়াগনস্টিক অলরেডি বাংলাদেশে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে। তারা টেস্ট করছে, যেমন ডিএনএ সলিউশন আছে, তারা টেস্ট করছে। ডিএফএমআর মানে নামে একটা অর্গানাইজেশন আছে, ওরা টেস্ট করছে। প্রাভা হেলথ করছে। এরকম কিছু কিছু জায়গায় মলিকুলার ডায়াগনস্টিক এখন হচ্ছে। ইমিউনোথেরাপি, এটা বাংলাদেশে স্টার্ট এখনো মনে হয়নি, আমি ঠিক শিওর না। হলে বিএসএমইউ তে হতে পারে, এছাড়া আর কোথাও না। রিজেনারেটিভ মেডিসিন, বাংলাদেশে রিজেনারেটিভ মেডিসিনের স্কোপ শুধুমাত্র বিএসএমইউ তে আমি কিছুটা শুনেছি। একটা প্রাইভেট অর্গানাইজেশন আছে, যদিও আমি ওটা তো ইন্টারেস্টেড না, কিন্তু স্টেম সেল নিয়ে, রিজেনারেটিভ মেডিসিন মূলত স্টেম সেল নিয়ে কাজ করে। স্টেম সেল নিয়ে কাজ করছে বিএসএমএমইউ হেপাটোলজি ডিপার্টমেন্ট, এটুকু আমি জানি। আমাদের একটা সোসাইটিও আছে, বাংলাদেশ সোসাইটি অফ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন। জিন থেরাপি নিয়ে কাজ শুরু হয়নি, এটা এখনো আর্লি স্টেজে আছে, কিন্তু অবশ্যই কাজ করার সুযোগ আছে। বায়ো এন্টারপ্রাইজ, এটা আমি একটা খুব ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে যে এটা অনেকটা বলা যেতে পারে স্টার্ট আপ। হ্যাঁ, যে আমরা এখন দেখতে পাচ্ছি যে সব সেক্টরেই যারা গ্রাজুয়েট আছে তারা স্টার্ট আপের দিকে কোনো একটা সলিউশন টার্গেট করে নতুন কোম্পানি খুলে একটা সলিউশনকে এস্টাবলিশ করা। এটা কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োসায়েন্সের যারা আছে, বায়োটেকনোলজিতে আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক কান্ট্রিতে এদেরকে নারিশ করার জন্য অনেক ধরনের এটাকে ইনকিউবেশন বলে, ইনকিউবেশন ফার্ম আছে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম আছে,
যারা এই ধরনের বাই এন্টারপ্রাইজকে এনকারেজ করে। ইউনিভার্সিটি বেসড আছে, প্রাইভেট বেসড আছে। সো বাই এন্টারপ্রাইজ একটা খুব বড় সুযোগ। ধরা যাক যে আমি আমার মাস্টার্স এর যে জিনিসটা নিয়ে কাজ করেছি, আমি যদি দেখি যে সেটা একটা অ্যাপ্লিকেবল একটা পার্ট আছে, সেটা দিয়ে কোনো একটা কিছু হিউম্যান হেলথে বা এগ্রিকালচারে বা মেডিসিনে কোনো একটা জায়গায় সেটাকে অ্যাপ্লাই করা যায়, আমি কিন্তু সেখান থেকে ওখান থেকে একটা কোম্পানি ফর্ম করতে পারি। এরকম একটা হচ্ছে প্রিসিশন মেডিসিন যেটা বলেছি। আচ্ছা, এবার একটু জেনে নিই যে বায়োটেকনোলজি নিয়ে যদি পড়তে চাই বা বায়োসায়েন্স নিয়ে যদি আমি পড়তে চাই, তাহলে কি কি অপশন আমার হাতে আছে। আমি একদম ব্রড হেডিং এ দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি হোম এন্ড অ্যাব্রড, বাংলাদেশে কি কি চান্স আছে, দেশের বাইরে কি কি চান্স আছে। দেশের মধ্যে যেটা সুযোগ আছে সেটা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ অথবা বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, এই দুটো সাবজেক্টে এমফিল করার সুযোগ আছে। মাস্টার্স ইন ফিলোসফি এমফিল করার সুযোগ আছে, তবে মাস্টার্স করার সুযোগ নেই। এটা তবে এই ইনফরমেশনটা আপডেট হচ্ছে কিনা আমি জানি না, হয় নাই সম্ভবত, কারণ 2016-তে আমি যখন মাস্টার্সে এনরোল করেছিলাম তখন ঢাকা ইউনিভার্সিটি জিইবি-তে আমি খোঁজ নিয়েছিলাম। তারা বলেছিল যে আপনারা আমাদের এমফিলে এনরোল করতে পারবেন অ্যাজ ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, কিন্তু ওদের ডিপার্টমেন্টের গ্রাজুয়েট না হলে ওরা ওদের মাস্টার্সে নেয় না। তো এটা একটা অসুবিধা। কিন্তু আমি বলবো এটা হচ্ছে যে মেডিকেল গ্রাজুয়েট যারা আছে তাদের জন্য একটা বায়োটেকনোলজি শেখার বা জানার বা অ্যাপ্লাই করার রিসার্চে একটা বড় একটা স্কোপ কিন্তু রয়ে গেছে। বিএসএমইউ আন্ডার যেসব ফান্ডামেন্টাল বা বেসিক সাবজেক্ট যেগুলো আছে, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এই সাবজেক্টগুলোতে এমডি বা এমএস করা, এখানে কিন্তু বায়োটেকনোলজি সম্পর্কে জানা, ইউজ করার একটা খুব বড় ধরনের সুযোগ আছে। বিএসএমইউ ভাইরোলজি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট কিন্তু অনেক অনেক অ্যাডভান্সড টেকনোলজি ইকুইপমেন্টস, মেশিনস কিন্তু আছে আমি যতদূর জানি। তবে এটা একটা বড় সুযোগ, কারো যদি পার্টিকুলার ইন্টারেস্ট থাকে যে আমার মাইক্রোবায়োলজিতে ইন্টারেস্ট, অনেকে কিন্তু আছে আমাদের মেডিকেল গ্রাজুয়েট যারা বিএসএমইউ থেকে মাইক্রোবায়োলজিতে, ফার্মাকোলজিতে বা ইভেন অ্যানাটমিতে এমডি করেছে, তারা কিন্তু পরবর্তীতে দেশের বাইরে পিএইচডিও করতে গেছে তাদের পার্টিকুলার সাবজেক্টের উপরে কাজ করার জন্য। তো এটা একটা অপশন আমরা চিন্তা করতে পারি। প্রাইভেটের কথা যদি আমি চিন্তা করি, তাহলে প্রাইভেটে মাস্টার্স ডিগ্রি আছে, শুধুমাত্র বায়োটেকনোলজিকে ফোকাস করে মাস্টার্স আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউএসটিসি যেটা ইয়েতে চিটাগং এ, ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং, ইউওটা, ইউনিভার্সিটি অফ অল্টারনেটিভ ডেভেলপমেন্ট, এই চারটা ইউনিভার্সিটি স্পেসিফিকলি বায়োটেক মাস্টার্স ইন বায়োটেক কোর্সটা আছে। আর ইস্ট ওয়েস্ট, আইওবি, বিইউএইচএস এগুলোতে মাস্টার্স ইন বায়োটেকনোলজি এরকম নাই, কিন্তু মাস্টার্স ইন বায়োকেমিস্ট্রি, মাস্টার্স ইন মাইক্রোবায়োলজি এরকম সাবজেক্ট আছে যেগুলো আসলে বায়োটেকনোলজির সাথে রিলেটেড। কারণ বলেছি বায়োটেকনোলজি একটা ক্রস কাটিং সাবজেক্ট, যে বায়োলজির সাথে সাথে টেকনোলজি, অর্থাৎ যে কোনো সাবজেক্টেই যদি আমি টেকনোলজি ইউজ করি অতএব সেখানে বায়োটেকনোলজি চলে আসে। কাজে এগুলো চাইলে এক্সপ্লোর করে দেখতে পারে। এছাড়া আরো এখন অ্যাডভান্স হতে পারে অনেক অনেক ইউনিভার্সিটি। আমার হাতে হয়তো একদম লেটেস্ট আপডেটটা নাই, আমি যতটুকু জানি সেটুকু আমি দিলাম। তবে একটা কম্পারিজন আমি একটু দিব, সেটা হচ্ছে নর্থ সাউথ আর ব্র্যাকের মধ্যে যদি কম্পেয়ার করতে বলা হয়, আমি নর্থ সাউথকে প্রিফার করবো। তার কারণ ব্র্যাকের বায়োটেকনোলজিটা হচ্ছে মোস্টলি প্ল্যান্ট বায়োটেকনোলজি কে ফোকাস করে। যে জন্য আমি বলবো যে মেডিকেল গ্রাজুয়েট যদি কেউ থেকে থাকেন, ডেফিনেটলি ব্র্যাকেটটা বদলে নর্থ সাউথের টাইম প্রিফার করবো, নর্থ সাউথের মাস্টার্স ইন বায়োটেকটাকে ওই কোর্সটা করার জন্য। দেশের বাইরে যে অপশন গুলো আছে সেটাকে আমি আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে যে নর্থ আমেরিকান কান্ট্রি যেগুলো আছে, ইউএসএ, কানাডা, ওদের ওখানে যদি আমি যেতে চাই তাহলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে জিআরই লাগবে ডেফিনেটলি, গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, এবং আইএলটিএস অথবা টোয়েফল লাগবে। বেশিরভাগ ইউনিভার্সিটি আইএলটিএস নেয়, একদম অল্প কিছু টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো আছে, হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড, ওরা টোয়েফল চায়। এর বাদে আর সব ইউনিভার্সিটি আইএলটিএস চায়। কাজেই আমি ডেফিনেটলি সাজেস্ট করবো যে কারো যদি দেশের বাইরে যে পড়ার, এখন মাস্টার্সই যদি দেশের বাইরে যে করার প্ল্যান থাকে, তাহলে জিআরই আইএলটিএস করে ফেলতে, যদি সে ইউএসএ বা কানাডাতে যেতে চায়। আর যদি ইউরোপীয় কান্ট্রিতে যেতে চাই, জিআরই লাগবে না, আইএলটিএস লাগবে ডেফিনেটলি। ইউরোপীয় কান্ট্রিগুলোর মধ্যে বায়োটেকনোলজিতে অ্যাডভান্স যে কান্ট্রিগুলো, সেগুলোর একটা ছোট লিস্ট এখানে আছে, আমি
ওদের অ্যাডভান্সমেন্ট বা র্যাঙ্কিং অনুযায়ী সাজিয়েছি এটা। ইউকে, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, সুইডেন আর স্ক্যান্ডিনেভিয়ার যে কান্ট্রিগুলো হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড। এর সাথে অস্ট্রেলিয়াকে অ্যাড করেছি তার কারণ অস্ট্রেলিয়াতেও জিআরই লাগে না, অস্ট্রেলিয়াতে শুধুমাত্র আইএলটিএস লাগে। এছাড়াও এশিয়ার কিছু কান্ট্রি আছে যেগুলোতে বায়োটেকনোলজি বা বায়োলজিক্যাল সায়েন্সের সাবজেক্ট গুলো পড়া যেতে পারে, যেমন জাপান এক নম্বরে আসবে ডেফিনেটলি, সাউথ কোরিয়া, চায়না, থাইল্যান্ড এবং ইভেন ইন্ডিয়ারও কিছু কিছু ইউনিভার্সিটি আছে, স্পেশালি ব্যাঙ্গালোরতে আমি জানি যে একটা একটা ইউনিভার্সিটি আছে যারা শুধুমাত্র বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োটেকনোলজির জন্য ডেডিকেটেড, এরকম ইউনিভার্সিটিও আছে ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি অনেক অ্যাডভান্স করছে স্পেশালি বায়োটেকনোলজিতে। সো ইন্ডিয়া কিন্তু একটা খুব ভালো অপশন, কারণ যদি সুযোগ থাকে ইন্ডিয়ার ইউনিভার্সিটি গুলো এক্সপ্লোর করতে পারে। থাইল্যান্ডের মধ্যে অনেক ভালো ইউনিভার্সিটি আছে, চুলালঙ্কর্ন, প্রিন্স মাহিদুল ইউনিভার্সিটি। চায়না তো ডেফিনেটলি ভালো ইয়েতে, বায়োটেকের কোনো সন্দেহ নাই। সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুরেও কিছু ভালো ইউনিভার্সিটি আছে এশিয়ার মধ্যে। তো এখানে পড়তে যাওয়া যেতে পারে। আমি প্রাথমিকভাবে বলবো যে দেশের এমবিবিএস যাদের আছে তারা কিন্তু সরাসরি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারে, তবে আমি বলবো যে এখানে সরাসরি পিএইচডির জন্য অ্যাপ্লাই না করাই ভালো, তার কারণ পিএইচডির জন্য কিছু এক্সপিরিয়েন্স যেগুলো রিকুইজিট থাকে, যেমন একটা হচ্ছে পাবলিকেশন। বায়োটেকের রিলেটেড সাবজেক্টে পাবলিকেশন করার জন্য কিন্তু ডেফিনেটলি একটা ল্যাব বেসড রিসার্চ এক্সপোজার থাকা লাগবে, যেটা কিন্তু একটু ডিফিকাল্ট পড়াটা বা পাওয়াটা। সেই কারণে কারো যদি সুযোগ থাকে দেশের মধ্যে মাস্টার্স করে যাওয়াটা ভালো, তাতে করে একটা ওই 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 রিসার্চের এক্সপিরিয়েন্সটা হবে হাতে কলমে। অতএব সেটা একটা ডেফিনেটলি ভালো অপশন। কেউ যদি একবারে দেশের বাইরে মাস্টার্স করতে যেতে চায় সেটা খুবই ভালো। দেশের বাইরে মাস্টার্স করতে 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 হলে রিসার্চের ওই রকম এক্সপিরিয়েন্স লাগবে না, কারো যদি একটা যে কোনো রিলেটেড পাবলিকেশন থাকে বা পাবলিকেশন ছাড়াও অনেক সময় মাস্টার্স এর জন্য যে কেউ যেতে পারে, কোনো সমস্যা নেই। মাস্টার্স পাবলিকেশনটা সাধারণত প্রয়োজন হয় কেউ যদি স্কলারশিপের জন্য ফোকাস করে, তাহলে পাবলিকেশন ইজ এ মাস্ট। আমি এখানে একটা একটা টেকনিক একটু বলে রাখতে পারি, সেটা হচ্ছে যাদের ইন্টারেস্ট আছে বায়োটেকনোলজিতে, তারা যদি দেশের মধ্যে বায়োটেকনোলজি রিলেটেড সাবজেক্টে মাস্টার্স বা রিসার্চ এক্সপিরিয়েন্স করার সুযোগ না থাকে, যেটা করা যেতে পারে যে অ্যাটলিস্ট একটা একটা রিভিউ আর্টিকেল যে ব্যাপারটা আছে, এটা হয়তো অনেকে রিসার্চ মেথোডোলজিতে জেনে থাকবে। একটা রিভিউ আর্টিকেল যদি পাবলিশ করা যায় দেশের মধ্যে কোনো একটা কান্ট্রিতে কোনো একটা টপিক বা যে সাবজেক্টটাতে আমার ইন্টারেস্ট, ধরা যাক ক্যান্সার আমার ইন্টারেস্ট আছে, আমি যদি ক্যান্সারের কোনো একটা টপিকের উপরে কোনো একটা মিউটেশন নিয়ে যদি আমি একটা লেখা লিখি, রিভিউ আর্টিকেল, এখানে একটা লোকাল জার্নাল আমার এখানে মেডিসিনের জার্নাল আছে, সেখানে যদি আমি পাবলিশ করি সেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট, একটা প্লাস অ্যাডিটিভ ফ্যাক্টর আমি যেটা বলবো। কাজের সুযোগ আছে, আমি এখানে একটু এরিয়া ওয়াইজ যাবো। সেটা হচ্ছে 1 নম্বর কাজের সুযোগ হচ্ছে রিসার্চে। যদি কারো রিসার্চ ইন্টারেস্ট থাকে, ইনস্টিটিউশনাল অর একাডেমিক, বায়োটেকনোলজি সেই সুযোগটা দিবে। ইনস্টিটিউশনাল রিসার্চ বলতে একটা রিসার্চের একাডেমি গুলোতে, অর্থাৎ ইউনিভার্সিটি গুলোতে বা টিচিং হসপিটাল গুলোতে, দেশের বাইরে, আমাদের এখানে খুব একটা হয় না, কিছু হয়, দেশের বাইরে অনেক বেশি হয়। আর একটা হচ্ছে ইনস্টিটিউশন, অর্থাৎ যারা একাডেমি না কিন্তু ইনস্টিটিউশন রিসার্চ করে, যেমন এখানে আইসিডিডিআরবি আছে, আইজেসি নামে একটা ফাউন্ডেশন আছে, সিএইচআরএফ আছে। ওরা ইনস্টিটিউশন, একাডেমি না কিন্তু ইনস্টিটিউশন রিসার্চ করে বায়োটেক রিলেটেড। ইন্ডাস্ট্রিতে একটা কাজ করার খুব বড় সুযোগ আছে। কিউএ কিউসি মানে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, এখানে বায়োটেক নিয়ে কাজ করার সুযোগ আছে। আর&ডি মানে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশে আর&ডি অনেক বেশি প্রাইস না, তারপরেও কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আর&ডি মোটামুটি কাজ করে, যেমন বিকন ফার্মাসিউটিক্যাল, ইনসেপ্টা, সিনকোভার কিনা জানি না, এরকম কিছু কিছু ফার্মাসিউটিক্যাল আছে যারা আর&ডি নিয়ে কাজ করে। স্পিন অফ মানে হচ্ছে স্টার্টআপ, যেটাকে বললাম এটাকে স্পিন অফ কোম্পানি বলা হয়। যে আমি মাস্টার্স বা পিএইচডি তে যে জিনিসটা নিয়ে কাজ করেছি বা পড়াশোনা করেছি, ওটাকে যদি আমি একটা অ্যাপ্লিকেবল আইডিয়াতে কনভার্ট করতে পারি, ওখান থেকে আমি একটা কোম্পানি স্টার্ট করতে পারি, স্পিন অফ কোম্পানি বলে, ওটা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার পার্ট। আমি বায়োটেকে ক্যারিয়ার করে একাডেমিয়াতে থাকতে পারি, অর্থাৎ পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে যেখানে বায়োটেকনোলজি রিলেটেড সাবজেক্ট গুলোতে টিচিং হয় সেই টিচিংয়ে থাকতে পারি। ইভেন টিচিং হসপিটালেও আমি থাকতে পারি, দেশের মধ্যে এবং দেশের বাইরেও। আরেকটা অপশন হচ্ছে যে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে থাকা, সেটা হচ্ছে যে আমি জানি অনেকে বলে যে আমার ক্লিনিক্যাল সাইডে ইন্টারেস্ট আছে কিন্তু আমার বেসিক রিসার্চেও ইন্টারেস্ট আছে, আমি এই দুটার মধ্যে একটা সংমিশ্রণ করতে পারি কিনা। ডেফিনেটলি সংমিশ্রণ করা যায়।
ক্লিনিক্যাল ক্লিনিশিয়ান হওয়ার পাশাপাশিও কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চ করা যায়। সেটা কিছু এক্সাম্পল আমি একটু পরে দিব। ক্লিনিক্যাল ট্রায়াল, ক্লিনিক্যাল রিসার্চ যে সমস্ত হসপিটালে হয়ে থাকে সেখানে কাজ করার সুযোগ আছে। ইনফ্যাক্ট আমি যদি দেশের বাইরে যাই, ইউকে তে যাই বা ইউএস তে যাই, তাহলে সেখানে আমি দেখবো যে ক্লিনিক্যাল ট্রায়াল যারা লিড করেন তাদেরকে কিন্তু বলা হয় ক্লিনিক্যাল সায়েন্টিস্ট। অর্থাৎ তারা তাদের একটা পার্টিকুলার যে সাবজেক্ট, ওই সাবজেক্টে তাদের পিএইচডি করা থাকে, এবং পিএইচডি মানে কিন্তু গবেষণা। গবেষণা না করে কিন্তু পিএইচডি করা সম্ভব না। কাজেই তাদের ক্লিনিক্যাল এক্সপার্টিজের পাশাপাশি, অর্থাৎ তারা একই সাথে পেশেন্ট দেখেন, পেশেন্টকে কেয়ার দেন, আবার একই সাথে তারা গবেষণা করেন। তো ক্লিনিক্যাল ট্রায়াল গুলোতে, ক্লিনিক্যাল রিসার্চ গুলোতে লিড করেন কিন্তু যারা ক্লিনিশিয়ান সায়েন্টিস্ট, তারাই কিন্তু লিড করেন। অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পার্ট আছে পুরোপুরি ভাবে, এটা গভর্নমেন্টের পার্ট হতে পারে বা হসপিটালের পার্ট হতে পারে বা কোনো ইন্ডাস্ট্রি, বায়োটেক ইন্ডাস্ট্রি, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভে পলিসি মেকিং, ম্যানেজমেন্ট, প্রোটোকল ডেভেলপমেন্ট, এই জায়গাটাতে বায়োটেকনোলজিতে কাজ করার একটা সুযোগ। কাজে মানে বায়োটেক রিলেটেড সাবজেক্টে পড়ে কাজ করার আসলে অনেক ধরনের সুযোগ আছে। শুধু রিসার্চ না, শুধু একাডেমিক না, শুধু ক্লিনিক্যাল সাইডে না, অ্যাডমিনিস্ট্রেটিভ আরো অনেক সাইডে কাজ করার সুযোগ কিন্তু বায়োটেকে আছে। আচ্ছা, আমি লাস্ট অফ অল শেষ করার আগে আমার কিছু ইন্সপিরেশন, যারা যেসব সায়েন্টিস্ট আমাকে ইন্সপায়ার করেছেন তাদের পরিচয় একটু দিব। প্রথমে যার ছবি আমরা দেখতে পাচ্ছি সাদা কালো যে ছবিটা, উনি হচ্ছে ডক্টর জোনাস ই সক। আমরা ওনার নাম অনেকেই জানি, পোলিও ভ্যাকসিনের আবিষ্কারক উনি। 1957 সালে পোলিও ভ্যাকসিন ডিসকভার করেছিলেন উনি এবং ওনার কলিগ সেবিন, তারা দুজনেই মিলে। উনি কিন্তু একজন ফিজিশিয়ান ছিলেন আমেরিকার। ওনার নামে কিন্তু ক্যালিফোর্নিয়াতে একটা ইনস্টিটিউট আছে, বিশাল ইনস্টিটিউট, সক ইনস্টিটিউট আছে। এটা সার্চ করে দেখতে পারো। সক ইনস্টিটিউটের একটা মজার ট্রিভিয়া আমি দিয়ে রাখি। সক ইনস্টিটিউটের আর্কিটেকচারাল ডিজাইন কিন্তু লুই আইকানের করা, যিনি আমাদের সংসদ ভবনের স্থপতি, আর্কিটেক্ট। এবং লুই আইকান কিন্তু জোনাস ই সকের ফ্যামিলি ফ্রেন্ড। আচ্ছা, নেক্সট একটা ইন্সপিরেশন, এটা হচ্ছে ডক্টর শিনিয়া ইয়ামানাকা, যার নাম আমি বলেছিলাম যে আইপিএস সেলের ডিসকভারার, এবং উনি হচ্ছে কিয়োটো ইউনিভার্সিটিতে আইপিএস সেলের উপর একটা সেন্টার আছে, সাইরা বলে, সেন্টার ফর আইপিএস সেল রিসার্চ অ্যাপ্লিকেশন, ওটার ডিরেক্টর উনি। এখানে এই ভদ্রলোকের সাথে আমার একটা যে ঝাপসা ছবি দেখা যাচ্ছে ডান পাশে, উনি হচ্ছে ডক্টর দীপক শ্রীবাস্তবা। উনি এর আগে যে ডক্টর শিনিয়া ইয়ামানাকার কথা বললাম, উনিও কিন্তু একজন ফিজিশিয়ান ছিলেন, উনি সার্জন ছিলেন একজন। ডক্টর দীপক শ্রীবাস্তবা, উনি হচ্ছে গ্ল্যাডস্টোন ইনস্টিটিউটের ডিরেক্টর, এবং উনি একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, ইউসিএসএফ, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো। এবং উনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর স্টেম সেল রিসার্চের প্রেসিডেন্ট, কারেন্ট প্রেসিডেন্ট। ওনার সাথে আমার দেখা হয়েছিল জাপানে একটা কনফারেন্সে, এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে উনি পেশেন্ট দেখেন কিংবা ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন কিনা, এবং উনি আমাকে বলেছিলেন যে ওনার টাইম ভাগ করা আছে, মানে অ্যাজ এ ক্লিনিশিয়ান পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট উনি পেশেন্ট দেখেন সপ্তাহে কিছু নির্দিষ্ট সময়, এবং বাকি সময় উনি গবেষণার সময় দেন। উনি একজন স্টেম সেল সায়েন্টিস্ট, কার্ডিওভাস্কুলার স্টেম সেল নিয়ে উনি খুব ইন্টারেস্টিং কিছু কাজ করেছেন, সেটা ডিটেইলে যাব না। এই প্রথম জাপানি ভদ্রলোক হচ্ছে ডক্টর তাসুকো হনজো, এগেন একজন ফিজিশিয়ান, এবং নোবেল প্রাইজ পেয়েছেন 2018-তে ইমিউনোথেরাপি, ক্যান্সার ইমিউনোথেরাপি ডিসকভার করার জন্য জেমস পি অ্যালিসনের সাথে। এই ভদ্রলোক হচ্ছে ডক্টর গ্যারি স্টেইনবার্গ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, একজন নিউরোলজিস্ট, নিউরোসার্জন অ্যাকচুয়ালি। ওনার একটা মজার কাজ আছে, সেটা হচ্ছে স্ট্রোক পেশেন্টের ব্রেনে উনি ডিরেক্টলি স্টেম সেল অ্যাপ্লাই করছিলেন এবং কিছু সাকসেস পাওয়া গেছিল, সেটা নিয়ে উনি কাজ করছেন। এটা খুব ইন্টারেস্টিং। এই ভদ্রলোকের সাথে আমার একটা ছবি আছে, উনি হচ্ছে ডক্টর হ্যান্স ক্লেভার্স। উনি একজন ডক্টর এবং সায়েন্টিস্ট নেদারল্যান্ডসের। উনি হচ্ছে আইএসসিসিআর এর পাস্ট প্রেসিডেন্ট, এবং আমাদের গাট বা ইন্টেস্টাইনে যে এপিথেলিয়াল স্টেম সেল আছে সেটা উনি ডিসকভার করছেন। স্টেম সেলের উপর ওনার প্রচুর কাজ আছে। আচ্ছা, লাস্ট অফ অল আমি কিছু রিসোর্স শেয়ার করবো। সেটা হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে যে আমার বায়োটেক ইন্টারেস্টেড, ওকে ফাইন। আমি আরো নিউজ জানতে চাই, যে খবর কিভাবে করে জানতে পাবো। কিছু জায়গা থেকে আমি নিউজ পেতে পারি, যেমন দ্য সায়েন্টিস্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেক, সায়েন্স ডেইলি, ল্যাব রুটস, ল্যাবরেটরি, এই জায়গাগুলোতে এদের ওয়েবসাইট আছে, আবার ফেসবুক পেজও আছে। ওয়েবসাইটে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউজ লেটার একটা অপশন আছে, সেখানে গিয়ে যদি আমি আমার ইমেল আইডিটা দিই, তাহলে ওরা ওদের ডেইলি বা উইকলি যে নিউজ আপডেট আছে আমার প্রিফারেন্স অনুযায়ী, সেই রিলেটেড নিউজ গুলো ও আমার এই কি বলে নিউজ পোর্টাল গুলো আমাকে জানাই দিবে। আমি স্পেসিফিক্যালি রিজেনারেটিভ মেডিসিন ইন্টারেস্টেড বলে রিজেনারেটিভ মেডিসিন
স্টেম সেলের উপরে কিছু পোর্টাল আলাদা করে এখানে দিলাম, রিচেট, নেট, সিআরএম নিউজ, সাইরা, আইএসএসিআর। কিছু ইনস্টিটিউট আছে, ভালো ভালো ইনস্টিটিউট যারা সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে কাজ করে থাকে, তাদের ওয়েবসাইটে আমি ফলো করতে পারি। তাদের ওয়েবসাইটে গিয়ে একই কাজ করতে হবে, ওদের নিউজ লেটারকে সাবস্ক্রাইব করে আসতে হবে। যেমন ইউএস এর মধ্যে সক ইনস্টিটিউট, গ্ল্যাডস্টোন, ব্রড, ম্যাকগভার্ন, অ্যালেন ইনস্টিটিউট, এরা আছে। ইউকে এর মধ্যে এমআরসি, ওয়েলকাম ট্রাস্ট, স্যাঙ্গার, ইউসিএল, কিংস কলেজ লন্ডন, আইসিএল, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, এরা প্রমিনেন্ট। অক্সফোর্ড ডেফিনেটলি অ্যাড করে নিই এখানে আমি। পাবলিকেশন আছে কিছু। এটা একটা খুব বড় একটা জায়গা, সেটা হচ্ছে লেটেস্ট কি আপডেট হচ্ছে সায়েন্টিফিক অঙ্গনে, সেটা জানার একটা বড় সুযোগ হচ্ছে পাবলিকেশন পড়া। আমি যত বেশি পাবলিকেশন পড়বো তত বেশি গবেষণা বা রিসার্চ সম্পর্কে আমার আইডিয়া হবে যে কিভাবে করে একটা জিনিস আমি আসলে জানতে পারলাম। খুব নামকরা কিছু পাবলিকেশনের লিস্ট এখানে দিলাম: নেচার, সেল, সায়েন্স, ল্যান্ডসেট, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এলসিভিআর। এদের 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 ওয়েবসাইটে গিয়ে আমি যদি আমার প্রিফারেন্স অনুযায়ী ইমেল দিয়ে আসি, ওরা আমাকে আমাকে জানাবে। ইভেন ওদের পেইড সাবস্ক্রিপশন আছে, আমি কিন্তু পে করতে পারি, পে করে সাবস্ক্রিপশন আছে। তো আমি আপনাদের পে করার প্রয়োজন নেই, যেহেতু আমরা বেশিরভাগই স্টুডেন্ট এখানে সবাই, আমরা ওদের যে নিউজ লেটার যেটা সেটা দিয়ে সাবস্ক্রাইব করতে পারি। ল্যাব টেকনিক্স কিছু জানার জন্য একটা ওয়েবসাইট আমি ফলো করি, বাইট সাইজ বায়ো, এটা চেক করতে পারেন আপনারা। অনলাইন কোর্স কিছু আছে, এটা নিউজ লেটার না অবশ্য, কিন্তু অনলাইন কোর্সের তিনটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এডেক্স, কোর্সেরা, আর হচ্ছে ফিউচার লার্ন। কিছু অনলাইন কোর্স যেগুলো আমি করেছি, করে উপকার পেয়েছি এবং অনেকে কাজে লাগতে পারে বা আমার পাইপলাইনে আছে, তার কিছু লিস্ট এখানে আমি দিয়েছি। যেমন মলিকুলার বায়োলজির কোর্স আছে এডেক্স, এমআইটি ইউনিভার্সিটি, এটা খুবই ভালো একটা কোর্স, চমৎকার, এটা করে দেখা যেতে পারে। ইনফ্যাক্ট আমি বলছিলাম যে এই কোয়ারেন্টাইন টাইমটা কিভাবে করে কাজে লাগানো যেতে পারে, তার একটা প্রোডাক্টিভ ওয়ে সম্ভবত এটা হতে পারে যে কিছু অনলাইন কোর্স আমি করা যেতে পারে ট্রায়াল করে। তো মলিকুলার বায়োলজির কোর্স করা যেতে পারে, বায়োইনফরমেটিক্স এর কোর্স করা যেতে পারে। এখানে কোর্সেরাতে ইউনিভার্সিটি অফ টরন্টোর একটা কোর্স আছে, সেটা আমি বলবো ফলো করতে। বায়োইনফরমেটিক্স মানে হচ্ছে যে এই যে ডিএনএ সিকোয়েন্স থেকে যে ডেটা হয়, সেই ডেটাটাকে কিভাবে অ্যানালিসিস করা হয়, সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। এটা আরো অনেক ইউনিভার্সিটি অফ স্যান ডিয়েগোর একটা কোর্স আছে, কিন্তু সেটা একটু জটিল, সেখানে মেইনলি প্রোগ্রামিং জানা লাগে, ওটা আমি প্রেফার করবো না। স্টেম সেলের কোর্স আছে, কোর্সেরাতে একটা পেয়েছি আমি। এপিজেনেটিক্স এর একটা কোর্স আছে, কোর্সেরাতে, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, এটা খুব ভালো, এটা করা যেতে পারে। এপিজেনেটিক্স হচ্ছে জেনেটিক্স এর একটা পার্ট, যেটা আসলে এপিজেনেটিক্স মানে হচ্ছে, একটু সংক্ষেপে বলে রাখি যে জেনেটিক জিন যেরকম ভাবে আমাদের বিভিন্ন ফেনোটাইপকে ডিটারমাইন করে, জিনের বাইরের কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন কিছু নিউক্লিওটাইডের কিছু মিথাইলেশন আছে, কিছু প্রোটিন মডিফিকেশন আছে, যেটার কারণে আসলে সেল টু সেল ভ্যারি করে অনেক কিছু। সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট মার্কার, সেটা একটা কোর্স, এপিজেনেটিক, এটা করে দেখা যেতে পারে, খুব ইন্টারেস্টিং। জেনোমিক মেডিসিন সম্পর্কে বলেছে অনেক কথা, এটা কিছু ভালো ভালো কোর্স আছে ফিউচার লার্নে। এছাড়াও আরো কিছু কোর্স করা যেতে পারে বায়োস্ট্যাটিস্টিক্স এ, এপিডেমিওলজি, রিসার্চ মেথোডলজি, এগুলো খুব কমন কোর্স। এই রিসার্চ মেথোডলজি এবং এপিডেমিওলজি, বায়োস্ট্যাট, এটা যেই রিসার্চে আসবে, সেটা যেই রিসার্চ হোক, সেটা ফান্ডামেন্টাল বায়োলজিক্যাল রিসার্চ হোক, অ্যাপ্লাইড হোক, সেটা পাবলিক হেলথ রিসার্চ হোক, এই তিনটা সাবজেক্ট তাকে জানতেই হবে। মানে কেউ যদি বায়োস্ট্যাট না শিখে বলে যে আমি রিসার্চ করছি, সে আসলে রিসার্চ করতে পারবে না। অতএব রিসার্চ মেথোডোলজি, এপিডেমিওলজি, বায়োস্ট্যাট, এটা এই তিনটা জানাই লাগবে ডেফিনেটলি। অতএব এটা একটা। আরেকটা হচ্ছে কিছু সার্চ অপশন আমি এখানে দিয়েছি, সেটা হচ্ছে যে এছাড়াও পছন্দ মতো আরো কিছু কোর্স খুঁজে বের করা যেতে পারে। কোর্সেরাতে গিয়ে হেলথ, বায়োলজিক্যাল, বেসিক সায়েন্স, ওটার আন্ডারে আরো কোর্স আছে, সেখানে এক্সপ্লোর করা যেতে পারে এরকম। তো আর ইউ রেডি টু এক্সপ্লোর? এক্সপ্লোর করার জন্য আমরা রেডি কিনা এখন, এটা হচ্ছে কথা। তো আমার সেশন এখানে শেষ হলো আপাতত। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়োর পেশেন্স এন্ড টাইম। এখন অনেকেই আছে, আমি একটু লাস্টে দেখি যে আর কোনো কোশ্চেন আসছে কিনা। রেশাদ রহমান একটা কোশ্চেন করছে, হাউ মে আই বিল্ড আপ মাই প্রিপারেশন ফর দ্য অ্যাডমিশন ইন মাস্টার্স ইন দ্য, ও আচ্ছা, নর্থ সাউথের যে মাস্টার্স, ওটা তো 3টা সেমিস্টার হয় বছরে, ফল, সামার আর স্প্রিং। তো ওটাতে আমি যখন এনরোল করেছিলাম 2016-তে,
আমি এমবিবিএস ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হয়নি, কিন্তু এখন মনে হয় কম্পিটিশন একটু বেড়ে গেছে, একটা অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগে। অ্যাডমিশন টেস্ট আমি আসলে বলবো যে উম, খুব আহ, খুব বেশি কিছু ওরকম ভাবে না সম্ভবত। মলিকুলার, আমি এভাবে বলি, বায়োকেমিস্ট্রি আমাদের যে সাবজেক্টটা ছিল আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, ওখানে মলিকুলার বায়োলজির যে অংশটা ওটুকু যদি আমি পড়ে যাই, এবং আহ আরেকটা কোনটা, জেনেটিক জেনেটিক বেসিস অফ ডিজিজ, এই চ্যাপ্টার যেটা আছে সেটা আমরা যেখান থেকেই পড়ি না কেন, প্যাথোলজি থেকে পড়তে পারি বা ডিভিশন থেকে পড়তে পারি, যেখান থেকেই পড়ি না কেন, ওই অংশটুকুর উপর যদি কিছু আইডিয়া থাকে আহ এই অ্যাডমিশন টেস্টে খুব সহজেই অ্যাপিয়ার করা যাবে। এবং অ্যাডমিশন টেস্টটা খুবই সহজ হয়, এটা মানে একজন যে এমবিবিএস পাস করেছে তার আসলে এরকম কোনো সম্ভাবনাই নাই যে সে অ্যাডমিশন টেস্টে এটা পাস করতে পারবে না। কাজে অ্যাডমিশন টেস্ট নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই, অ্যাডমিশন টেস্ট সহজ সহজ। আচ্ছা, রাহবারেদ্দিন জিজ্ঞেস করছে যে হোয়াট আর দ্য problems that a young doctor have to face if he wants to have career in medical biotechnology, both economic and social। আচ্ছা, এটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন আবার। আহ, সমস্যা অনেক রকমের হতে পারে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সাবজেক্ট চুজ করা, তার কারণ আমি বলেছি যে বায়োটেকনোলজি একটা ক্রস কাটিং সাবজেক্ট। বায়োটেকনোলজি পড়ে রিসার্চে যাওয়া যেতে পারে, অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া যেতে পারে, ক্লিনিক্যাল সাইডে থাকা যেতে পারে। কাজেই আমি কোন দিকে যাব, আমার কোনটা ভালো লাগে, এটা চয়েস করা আমার মনে হয় সবচেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, রাদার দেন সোশ্যাল, যে সোসাইটি কি বলছে। তার কারণ আমাদের সোসাইটি এখনো যারা রিসার্চ করে তাদেরকে বাঁকা চোখে দেখে, তাদেরকে বলে যে তারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করে না, এটা ওটা হাবিজাবি, সে তো ডাক্তারই না, এরকম কথাবার্তা অনেকে বলে। আহ এটা মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথম কথা হচ্ছে আমার কোনটা ভালো লাগে। আমার যদি রিসার্চ ভালো লাগে, ফান্ডামেন্টাল রিসার্চ, আমি ওটাই করবো ডেফিনেটলি। সোসাইটি কি বলছে সেটা এখানে দেখা বিষয় না, এক নম্বর। তবে ফ্যামিলির কিছু অ্যাসপেক্ট এখানে আছে, যেমন এবং ইকোনমিক অ্যাসপেক্টও আছে, যেটা তুমি এখানে উল্লেখ করেছো, সেটা হচ্ছে যে টাকা পয়সার ব্যাপার। আহ, যদি দেশের মধ্যে মাস্টার্স করি তাহলে আমি নর্থ সাউথেটাই বলি, নর্থ সাউথে মাস্টার্স করতাম, আমার খরচ হচ্ছে প্লাস মাইনাস 2 লাখের মতো, 2 লাখের কাছাকাছি। এবং ওটার কোর্স লোডটা মোটামুটি বলা যায়, কারণ আমি যখন ইন্টার্নশিপ করতাম মেডিকেলে, তো ওটার পাশাপাশি আমি ওটা করেছিলাম। তো লোডটা মাঝে মাঝে, তবে আমি কাউকে মানে প্রিফার করব না, কাউকে বলবো না যে ওটা ইন্টার্নশিপের সাথে করতে, কারণ অনেকের ক্ষেত্রে লোড হয়ে যায়। তো যে ওটা ওটা ওই লোডটা নেওয়ার দরকার নেই। এবং সেটার কারণে আমার পুরো মানে কি বলে রেজাল্টও কিছুটা মানে এফেক্ট করেছে, করে না একদম সেটা না। আহ, সেই জন্য ওটা আমি প্রিফার করব না। আহ, দেশের বাইরে যদি পড়তে যায় কেউ, যদি কারো ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, দ্যাটস ওকে, এটা খুবই ভালো। কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম যদি থেকে থাকে, স্কলারশিপের জন্য ট্রাই করতে হবে। এবং স্কলারশিপের জন্য আবার তখন ওই যে যেটা বললাম যে দেশের মধ্যে কিছু কাজের এক্সপিরিয়েন্স থাকা ভালো, সেক্ষেত্রে তখন আমার এই মাস্টার্সটা হয়তো কাজে লাগবে। অর্থাৎ যদি কারো প্ল্যান থাকে, আমি যেটা বলবো যে এটা সবচেয়ে সহজ, যে এমবিবিএস কমপ্লিট করো, ইন্টার্নশিপ কমপ্লিট করো, দেন মাস্টার্সে এনরোল করো। মাস্টার্সে 1.5 বছরের মতো সময় লাগে, থিসিস সহ 2 বছর আমি ধরতে পারি, তো 2 বছর সময় লাগবে, থিসিস হয়ে যাবে। এর মধ্যে আইএলটিএস বা জিআরই যেটা প্রয়োজন সেটা দিয়ে ফেলো, পাবলিকেশনের জন্য চেষ্টা করতে থাকো, পাবলিকেশন করে ফেলো মিনওয়াইল, একটা অ্যাটলিস্ট একটা, দুইটা হলে খুব ভালো, কিন্তু অ্যাটলিস্ট একটা। এবং এটুকু যদি তোমার থাকে এবং যদি একটা মোটামুটি ভালো স্কোর থাকে মাস্টার্সে, তাহলে বলা যায় যে মোটামুটি ভাবে এরপরে পিএইচডির জন্য যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করা যেতে পারে। ইভেন পিএইচডির আগে দেশের মধ্যে অনেক অনেক কাজ করার স্কোপ আছে, স্পেশালি যে আইসিডিডিআরবি যেটা বললাম, আইডিএসিতে আরো অনেক অর্গানাইজেশন এখন আছে যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করার স্কোপ আছে। সেখানে কিছু 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স করে দেন পিএইচডিতে যাওয়া যেতে পারে, সেটা একটা করা যেতে পারে। যদি কারো স্টার্ট আপের প্ল্যান থাকে, আমি বলবো সেটা এখনই এখনই সেখানে জাম্প না করা, তার কারণ এই এই স্টার্ট আপ গুলো অনেক একটু চ্যালেঞ্জিং হয়, যথেষ্ট সাপোর্টের প্রয়োজন হয়। কাজেই স্টার্ট আপ, যেমন আমারও স্টার্ট আপের প্ল্যান আছে, ইন্টারেস্ট আছে, কিন্তু আমি এখানে প্রথমেই যাওয়া যাবে না, এক্সপিরিয়েন্স না হওয়া পর্যন্ত। আসলে বায়োটেক স্টার্ট আপ করাটা অনেক বেশি রিস্ক অন্য সাবজেক্টের, কাজে ওটা করা যাবে না। তো এটা আর কি মোটামুটি ভাবে আর কি কিছু চ্যালেঞ্জ যেটা ফেস করা লাগতে পারে আমার কাছে মনে হয়েছে এটা। ও আরেকটা বিষয় যেটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সে বা ফান্ডামেন্টাল সায়েন্সে বা ল্যাবরেটরিতে যদি কেউ রিসার্চের করতে ইন্টারেস্টেড থাকো, তাহলে একটা জিনিস তার ডেফিনেটলি থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে
পেশেন্স, সাংঘাতিক রকম পেশেন্স থাকা লাগে। তার কারণ এই যে আমি একটা এক্সাম্পলই বলি, আমি আমার মাস্টার্স যে থিসিসটা করেছিলাম সেখানে আমাকে পিসিআর করতে হতো, নর্মাল পিসিআর, রিভার্স ট্রান্সক্রিপশন, নর্মাল পিসিআর করতে হতো। একটা পিসিআর করে জেল ইলেকট্রোফোরেসিস করে একটা রেজাল্ট আনতে অন্তত 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, এবং এই মাঝখানে কোনো একটা অংশ যদি এরর হয় তাহলে পুরো প্রসেসটাই মানে ভুল আসবে। এরকম আমার অনেক দিনও গেছে যে আমি সকাল 9টায় কাজ শুরু করেছি, বিকাল 3টার সময় রেজাল্ট আসলো যে হ্যাঁ ওটা ঠিক মতো হয়নি, ভালো হয়নি, ওই ব্যাচটাকে আবার করতে হলো। তো প্রচুর ধৈর্য লাগে, প্রচুর কি বলে ডিভোশন লাগে। কিন্তু যদি তুমি প্যাশনেট থাকো যে হ্যাঁ এটা আমি আমি এই জিনিসটাতেই ক্যারিয়ার করতে চাই, এটাই আমার জায়গা, আহ, তাহলে ডেফিনেটলি এই প্যাশনটাই আসলে তোমাকে কি বলবো মোটিভেশন হিসেবে কনস্ট্যান্টলি কাজে দিবে। এটাই। ওকে, সো কোশ্চেন আর দেখছি না এখানে আপাতত, এবং আমার সময় যেটা ছিল সেটাও পার হয়ে আরো 20 মিনিট হয়ে গেছে। সো থ্যাংক ইউ এগেইন এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। আশা করি আবার হয়তো ভবিষ্যতে অন্য কোনো সেশনে দেখা হবে, এবং এগেইন প্রাথমিক যে টেকনিক্যাল গ্লিচগুলো ছিল সেগুলোর জন্য দুঃখিত। ধন্যবাদ, দেখা হবে সবাই। আল্লাহ হাফিজ।